আজকে পর্যন্ত ডিসিশন নেই। হুম, বলতে পারছি না। মোবাইল আর ইমেলটা দেখবেন, ইমেলটা দেখবেন। আমরা কি সবাই আসি? চেয়ার কয়টা ফাঁকা আছে গুনুন তো। একটা, দুইটা, তিনটা, 27 জন আছে। আমি কিছু সিএসএস প্রপার্টি নিয়ে আগাচ্ছিলাম, তাই না? ধীরে ধীরে HTML5 এর কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব, ইমেজ, অডিও, ভিডিও, এমবেড, রাইট, ডেটা লিস্ট, ডিটেলস, এই ট্যাগগুলো নিয়ে আলোচনা করব। বাট তার আগে যদি সিএসএস এর আর দু একটা প্রপার্টি বাকি থাকে সেগুলো নিয়ে একটু কথা বলবো আর কি। আমি একটু চেক করে নিব যে সেই প্রপার্টি গুলো আলোচনা হয়েছে কিনা। আপনাদের সাথে কি বর্ডার নিয়ে আলোচনা হয়েছে? আমি তো কোডের মধ্যে তো বর্ডারের আলোচনা দেখা যাচ্ছে। এই যে বর্ডার, এটা কি আপনাদের ছিল? তো আপনারা কি ব্যাচ 4? ও, আমি তো ভুল করেছি, আমি তো ব্যাচ 1 ধরে আগাচ্ছি। তার মানে আপনাদের আলোচনা হয় না।
বক্স শ্যাডো নিয়ে আলোচনা হয়েছে আপনাদের সাথে, বর্ডার রেডিয়াস নিয়ে আলোচনা হয়েছে, ট্রানজিশন স্কিউ নিয়ে আলোচনা হয়েছে, এটা লাস্টের দিকে স্কিউ নিয়ে আলোচনা হয়েছিল, আর সবার শেষে আমি সাইড বার মেনু নিয়ে কথা বলেছিলাম, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস একটু মিস হয়েছে, যেটা নিয়ে আমরা এখন আলোচনা করব, সিএসএস এর। তো ঠিক আছে, ফার্স্ট যে আলোচনাটা আমরা দেখছি যে আমাদের এখানে একটা বক্স ছিল, ভিজিবল বক্স, যার ভেতরে ইমেজও ছিল, তাই না? এর ভেতরে একটা ইমেজও বসানো ছিল। কার্সর নেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফেড আউট হয়ে একেবারে ব্ল্যাঙ্ক হয়ে গেল, তাই না? তো একেবারে গায়েব হয়ে গেছে আর কি। তো এই কাজটা আমরা করতে পারি কার মাধ্যমে? অপাসিটির মাধ্যমে। ওকে, উবার ইফেক্টে দিয়েছি, ভ্যালুটা কি দেখেন, বেস ক্লাসটা আমি রেখেছি 1, আর উবার ক্লাসটা আমি দিয়েছি কত? 0। তো 1 থেকে 0 এর মধ্যে আমি যদি অপাসিটি কে 0.5 এ যাই, খেয়াল করবেন অনেক ওয়েবসাইটে গিয়ে দেখা যায় না, কার্সরটা নিচে ফ্যাকাশে হয়ে গেছে। অ্যাকচুয়ালি ফ্যাকাশেই থাকে, কার্সরটা নিলে উজ্জ্বল হয়, তাই না? তো এটা আমি যদি বলি, এটাকে যদি আমি বলি 0.5 আর একে যদি বলি 1, এই অবস্থায় আছে, কার্সর নিচ্ছেন, তাই না? আমি অপাসিটি থেকে আমি একদম হালকা অবস্থায় আছে, লাইক 0.2 তে আছে, খুবই হালকা দেখা যাচ্ছে। এটা একটা টেক্সট হতে পারে, এটা একটা বক্স হতে পারে, এটা একটা ইমেজও হতে পারে। কার্সর নিচ্ছি, সে উজ্জ্বল হচ্ছে। হুম, 0 থেকে 1। হ্যাঁ, আপনি মূল ভ্যালুটা কি, সলিড ভ্যালুটা হচ্ছে 1, এর পরে সবার পেছনের দিকে মাইনাস ভ্যালুটাও কি নিচের দিকেই যাবে, তাই না? আচ্ছা, সো 0 নিচে নেমে গেলেই কিন্তু সেটাকে আর দেখা যাবে না, তার মানে 0 মাইনাস 0.1, এটা কি 0 থেকে ছোট না? সো ওইটা ওই ভ্যালুটা দিলেও কিন্তু অপাসিটি 0 ধরে নেবে সে। তো অপাসিটিটা বোঝা যাচ্ছে যে আমি অপাসিটি ইউজ করতে পারছি। অপাসিটি আমরা ইউজ করতে পারছি। আচ্ছা, নাও অপাসিটিটা আমরা বুঝলাম, অপাসিটি দিয়ে আমরা কাজ করতে পারছি। এখন বক্স শ্যাডোটা আপাতত বন্ধ রাখি। আচ্ছা, এই তো অবস্থা, আমি বক্স শ্যাডোটাকে আপাতত বন্ধ রাখছি। আমি এর একটা বর্ডার অ্যাসাইন করছি। একটা জিনিস খেয়াল করেন, বর্ডার এটা হচ্ছে মেজর প্রপার্টি নেম, যার অনেকগুলো কি আছে, সাব প্রপার্টি আছে। আমি শুধু বর্ডার ইউজ করে চারিদিকে বর্ডার দিতে পারি, আবার যদি বলি শুধু নিচে বর্ডার দিব, বর্ডার বটম, উপরে বর্ডার দিব, বর্ডার টপ, রাইটে বর্ডার দিব, বর্ডার রাইট, লেফটে বর্ডার দিব, বর্ডার লেফট। আচ্ছা, এরপরে আছে কি বর্ডার এর কালার। আমি যদি কালার দিতে চাই স্পেসিফিক বর্ডার, বর্ডার বটম কালার, বর্ডার টপ কালার, বর্ডার রাইট কালার, বর্ডার লেফট কালার। স্টাইল অ্যাপ্লাই করতে পারি, বর্ডার বটম স্টাইল, বর্ডার লেফট স্টাইল, বর্ডার টপ স্টাইল, বর্ডার রাইট স্টাইল। ঠিক আছে, বর্ডারে আমি ইমেজ দিতে পারি, আউটসাইড দিতে পারি, ইমেজ রিপিট করতে পারি, স্লাইস করতে পারি। বাট সবচেয়ে বেশি ইউজ হয় বর্ডারের দুইটা প্রপার্টি, বর্ডার আর বর্ডার উইডথ।
কারণ কি বর্ডারের স্টাইল কালার আমি বর্ডারের মাধ্যমেই দিয়ে দিতে পারি। বর্ডার একটা মেজর প্রপার্টি, এই প্রপার্টি থেকে সাব প্রপার্টি বের করে করে আমরা এই কাজগুলো করতে পারি। দেখেন আমি যদি বর্ডার বলি, বর্ডারের ভেতরে প্রপার্টি দিব কি, আমি কন্ট্রোল ধরে স্পেস দিয়েছি, প্রথমে কালার দিতে বলছি, তার মানে এটা বর্ডার কালারকে ওভাররাইড করবে। বর্ডার কালার আমি বলছি রেড, তারপরে স্পেস দিচ্ছে, আমাকে বলছে যে বর্ডারের স্টাইল, বর্ডার কি ধরনের স্টাইল হবে, বর্ডারটা কি সলিড হবে, ডটেড হবে, ডাবল হবে, গ্রোভ হবে, আউটসাইড হবে, ইনসেট হবে, নাকি অন্য কোনো ধরনের হবে স্টাইলের। অনেক ভ্যালু দেখতে পাচ্ছেন না, আমি বলছি বর্ডারটা হবে ডটেড, ডটেড বর্ডার। এবার আসে বর্ডারের কি ধরনের উইডথ হবে, লেন্থ কি হবে, হ্যাঁ মিডিয়াম হবে, থিক হবে, থিন হবে, আমি এখানে পিক্সেলও সেট করে দিতে পারি, বলছি 5 পিক্সেল। তাহলে যেটা দেখা যাবে যে একসাথে কিন্তু তিনটা ভ্যালু আমি বর্ডারে দিয়ে দিতে পারলাম। আর এর থেকে কি আমি তিনটা ভ্যালু তিনটা ডিফারেন্ট প্রপার্টির জন্য, বর্ডার কালার, বর্ডার স্টাইল আর বর্ডার উইথ, তিনজনকে আমি একটা প্রপার্টির ভিতরে এনেছি, তিনটা ভ্যালু অ্যাসাইন করছি। বাট এই ভ্যালু গুলোকে দিতে সাহায্য করছে কে, এডিটরটা বলে দিচ্ছে যে বর্ডারের কোথায় কোন ভ্যালুটা আপনি অ্যাসাইন করবেন। আমি কিন্তু এই কাজটা করতে পারতাম, শুধু যদি বর্ডার ইউজ না করে আমি যদি কালার দিতে চাইতাম, তাহলে বর্ডার কালার আমাকে ইউজ করতে হতো, বর্ডার উইথ আমাকে ইউজ করতে হতো, এবং বর্ডার স্টাইল আমাকে ইউজ করতে হতো। এখন চারিদিকে সেম হবে, স্পেসিফিক করার জন্য স্কোপ আছে। ওকে, আমি যদি দেখি যে বর্ডারটা কেমন হয়েছে, যে চারিদিক দিয়ে একটা রেড কালারের ডটেড বর্ডার এসেছে, ঠিক না, ডটেড একটা রেড কালারের বর্ডার এসেছে। ভালো বোঝা যাচ্ছে তাই না, ব্যাকগ্রাউন্ড গ্রিন করে দিয়েছে আর ডটেড বর্ডার হোয়াইট করে দিয়েছে। এখন আরেকটা জিনিস যদি আমরা দেখি যে হুভার ইফেক্টে যদি আমি যাই, হুভার ইফেক্টে গিয়ে আমি হোয়াইট বর্ডারটাকে, এখানে যদি আমার ট্রানজিশন অল থাকে, আমি যদি হোয়াইট বর্ডারটাকে ব্ল্যাক এন্ড কনভার্ট করি, ডটেড বর্ডারই হবে, বাট বর্ডারের উইডথটা বেড়ে যাবে, চারিদিকেই বেড়ে যাবে। বর্ডার উইডথ চারিদিকে বেড়ে যাওয়ার জন্য আমি 15 পিক্সেল বলেছি, আমি চারদিকে চার ধরনের সাইজও অ্যাসাইন করতে পারি। সেভ করছি, লোড নিচ্ছে, এখন কিন্তু 15 পিক্সেলের বর্ডার হয়েছে, হুভার ইফেক্টে 15 পিক্সেল। আমি যখন কার্সরটা ছেড়ে দিচ্ছি 5 পিক্সেলে আছে, আর সাথে সাথে বর্ডারের কালারটাও আমি চেঞ্জ করে ফেলছি, রাইট। ডটেড বর্ডার থেকে আমি যদি ডিফারেন্ট বর্ডার নিতে চাই, যে লাইক এখানে আমি যদি বলি ডাবল বর্ডার, বোঝা যাচ্ছে, বর্ডারের সাথে ডিপটা বড় হচ্ছে না, বর্ডার তো তার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে যেন সে সামনের দিকে চলে আসে। আমি ডিপটাকে বড় করছি না, বর্ডারের সাথে চারিদিকে তো আমার বর্ডার যদি হয়, আমার যদি এখন সেলটা হয় 200 বাই 200, আমার সেলের লেফট এবং রাইটে 15-15-30 পিক্সেল বেড়ে যাচ্ছে না, উপরে নিচে 15-15-30 পিক্সেল বেড়ে যাচ্ছে, তার মানে আমার 230 বাই 230, সো ডেফিনেটলি সেলটা দেখতে একটু বড় দেখা যাবে। মনে হচ্ছে যেন সে বড় হচ্ছে, অ্যাকচুয়ালি কি বড় হচ্ছে, সেলটার বর্ডার যুক্ত হচ্ছে এখানে, রাইট। এখন আমি যদি এই ভ্যালুটা একটা চারিদিকে সেম ভ্যালু পার্সপেক্টিভে এভাবে কাজ করা যায়, আমি যদি সেম ভ্যালু না চাই, একটু ডিফারেন্ট ভ্যালু চাই, আমি বলবো এভাবে বর্ডার উইথ। এখানকার এই প্রপার্টিটার চারটা ভ্যালু হয়, একটা দুইটা তিনটা চারটা, ওই যে মার্জিন, প্যাডিং, রেডিয়াসের যে রুলসটা না, সেম রুলস। ওকে, হ্যাঁ, টপ বটম রাইট লেফট এভাবে কনসেপচুয়ালি চলে। সো আমি যদি বলি 15 পিক্সেল 0 পিক্সেল, এর মানে কি লেফট রাইটে 0, রাইট, লেফট রাইটে বর্ডারই হবে না, চলে যাবে। আপাতত বর্ডার 5 পিক্সেল আছে চারিদিকেই, বাট কার্সর নিলে
হুম, দুই পাশের বর্ডার চলে যাচ্ছে, উপরে দুই পাশের বর্ডার বড় হয়ে যাচ্ছে, তাই না? তো এটা আমরা বুঝতে পারলাম। এখন বর্ডারটাকে আরেকটু সাইজটা যদি আমি বাড়াই এবং সেক্ষেত্রে বর্ডারের স্টাইলটাকে যদি আমি চেঞ্জ করি, ইনসেট থাক, আর এখানে থাকবে হচ্ছে আউটসাইড। এটা বর্ডারের স্টাইল আর কি। আউটসাইডটা বলতে অ্যাকচুয়ালি নোটিশ বোর্ডের মতো দেখা যায়। আমি যদি এই ভ্যালুটাকে একটু বাড়িয়ে দেই, এই 5 ভ্যালুটাকে যদি 15 করি, বোঝা যাচ্ছে না যে 3D র মতো মনে হচ্ছে, বাট এটা যে নোটিশ বোর্ডের মতো মনে হচ্ছে, রাইট? সো সেই ক্ষেত্রে হুম, হ্যাঁ, কাঠের ফ্রেমের মতো মনে হচ্ছে। So, এখন যদি আমি কার্সর নেই, আমি বলেছি কার্সর ইফেক্টে কি হবে, ইনসাইডে চলে যাবে। হুম, কালারটাকে যদি আমি আগের অবস্থায় রাখি, যে কালারটা চেঞ্জ হবে না, তাহলে আর একটু ভালো বোঝা যাবে। এবার ভেতরের দিকে মনে হচ্ছে না, ছবি ফ্রেমের মতো মনে হচ্ছে এখন। এর আগের বার মনে হচ্ছিল কাঠের ফ্রেম, রাইট? সো আপনি এই যে ইফেক্ট গুলো, যে ভ্যালু গুলো আছে, ভ্যালু গুলো আপনি চেঞ্জ করতে পারেন। ইভেন প্রত্যেকটা বর্ডারের কালার, প্রত্যেকটা বর্ডারে ইমেজ আলাদা আলাদা করে আপনি দিতে পারেন। এই যে প্রপার্টি আছে, তো বর্ডার ইমেজ প্রপার্টি আছে। আপনি মনে করেন এখানে যদি ওই প্রপার্টিটা আমি সেট করি, এই যে বর্ডার ইমেজ প্রপার্টি আছে না, ইউআরএল, আমাদের তো একটাই ইমেজ আছে, তাই না? বর্ডারে ডট ডট স্ল্যাশ ইমেজের স্ল্যাশ কি হবে, আমাদের ইমেজটার নাম কি, ম্যাপ ডট জেপিজি। রিপিট কর, ইমেজটা ছোট করে পেয়েছে, রিপিট তো কাজ করলো না, রিপিট তো অটোই আসে। বিভিন্ন প্রপার্টি, রাউন্ড প্রপার্টি, রিপিট বর্ডার ইমেজ, রিপিট বর্ডার ইমেজের নেম অনুযায়ী, সব ব্রাউজারে তো সাপোর্ট করে বর্ডার ইমেজ রিপিট। আমাদের এখানে একটা ইয়ে আছে, এটাকে অফ করে রাখি, ঠিক আছে? এটাকে আমি অফ করে রাখি, হুভার ইফেক্টের এটাকেও আমি অফ করে রাখি। বলেন আপনি করতে বলছি। বর্ডার ইমেজের জন্য একটা প্রপার্টি লিখতে হবে, আর বর্ডার ইমেজ রিপিটেড জন্য আলাদা। কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, বর্ডার ইমেজটা দিলাম, বর্ডার ইমেজ রিপিট।
ব্যাকগ্রাউন্ডে চলে গেল, ইমেজ গুলো কিন্তু পায় নাই। Water size দিতে হবে। বর্ডার উইথ হয়েছে, বাট ওই একই অবস্থা প্রথম করা অবস্থায়, খেয়াল করেছো? প্রথম করা অবস্থায় আমাদের উপরে এমন কোন প্রপার্টি আছে যেটাকে ওভাররাইড করছে? মার্জিন, উইথ, হাইট, কোথাও এক জায়গায় গন্ডগোল হচ্ছে। চার কর্নারে ইমেজ বসে গেছে। এগুলো দেখা যাচ্ছে না। এখানে কিন্তু সেই ইমেজটাও পাচ্ছে না। রিপিট ওয়াই নামে কিছু আছে, দেখেন তো। রিপিট এক্স, রিপিট ওয়াই, এটা তো ওয়াই বরাবর রিপিট হবে, এক্স বরাবরও রিপিট হবে, সো শুধু রিপিট। চারিদিকেই তো বর্ডার দেখা যাবে, বর্ডার উইথ। হ্যাঁ, রিপিটটা করেছি, রাউন্ডও আছে এর একটা প্রপার্টি। একই অবস্থান। ওভারে তো আমি কোনো কিছুই দেই নাই, নর্মালি তো আসে নাই, ডিফল্টই তো আসে নাই। কি ইউজ করেছে দেখি, CSS3 border image property। জাস্ট পাথ দিয়ে দিয়েছে, 30 রাউন্ড বলেছে। ফিফটি রাউন্ড বলেছে। হ্যাঁ, বর্ডার ইমেজে ওটা রিপিট। এখানে এখানে তো এটা বন্ধ করে রাখি। আমরা যদি বলি যে 10 রাউন্ড, স্পেস ম্যান্ডেটরি না, নিজে রিপিট হয়েছে। হ্যাঁ, কিছু অংশ পেয়েছে, হ্যাঁ কিছু অংশ পেয়েছে। এটা যদি আমি তিনটা আসলে মনে হয় তিনটাই মনে হয় ওয়াই, তিনটাই ওয়াই, আর রাউন্ড হলো চারদিকে ঘুরে আছে। রাউন্ড বলতে চারদিকে ঘুরে আছে, সেটাই। ওই যে কতটুকু অংশ নেবে, ফ্রেগমেন্ট নিয়েছে আর কি। ওই ইমেজটারই আমাদের যে ম্যাপটা ছিল, ওই ম্যাপটা থেকে আমরা পেয়েছিলাম। সেটা একটু দেখে প্র্যাকটিস করে নাও। একটা চেকিং এখানে দেই, সেম ইমেজটাই থাকবে, বাট ভ্যালুটা আমি বাড়িয়ে দিলাম। এখানে একই জায়গার মধ্যে দুইটা হুবারে যাবে। হ্যাঁ, তার মানে কি
ভ্যালুটা যখন বেড়ে যাচ্ছে 50 100 হচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে, খেয়াল করেছেন? অর্ধেক হয়ে যাচ্ছে। এখন 50 নিচে থাকছে, যদি 50 বলি চারিদিকে কাজ করছে, ইফেক্ট কিন্তু তেমনটা নেই। হ্যাঁ, সেম প্রপার্টি হয়ে গেছে। আমি যদি বলি 75, পরে দেখি ওইটা করা হয় করা হয়। আর এটা যদি 100 এ চলে যায় সেক্ষেত্রে কি হয়ে যাবে, টপ বটম নাল হয়ে যাবে, খেয়াল করেছেন? টপ বটম নালই হয়ে যাবে। হুবারে আমি দিয়েছি 100 রাউন্ডেড, আমার নর্মাল ক্লাসে যেটা আছে বেস ক্লাসে 50 রাউন্ডেড। না, এটা হচ্ছে 50 দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে চারিদিকে সমানভাবে আমার রেডিয়াস গুলো আসছে ইমেজের উপর বেস করে, রাইট? যে বর্ডার ইমেজটা আমি দিয়েছিলাম অনেক বড় ইমেজ, সেটাকে কেটে ছোট ছোট করে ইমেজ আকারে সে বসিয়েছে, চারিদিকেই হয়েছে। আর যখনই ভ্যালু 75 হয়ে যাচ্ছে ইমেজের যে অবজেক্ট গুলো সেগুলো সরে যাচ্ছে, যখন 100 বলছি তখন ওই টপ আর বটম থেকে নালই হয়ে যাচ্ছে। আর লেফট আর রাইটে সবগুলো ইমেজ কিন্তু রিপিটেশনটা খুব কাছাকাছি চলে আসে। এটা কি রিপিটেশনটা কি, আমার এখানে ইমেজ আছে কয়টা, একটা দুইটা তিনটা রিপিট হয়েছে, তাই না? বাট কার্সর নিলে যখন আপনি 100 করেছেন তখন কিন্তু এখানে অনেক ভ্যালু জমা পড়েছে। মোস্ট প্রবাবলি আমি 100 দেওয়াতে, হুবারে 100 দেওয়াতে মোস্ট প্রবাবলি রিপিটেশনটা ইফেক্ট করছে। একটু চেক করি যে 150 ভ্যালুতে কি হয়। তাই হওয়ার কথা, 150 ভ্যালুতে চলেই যাওয়ার কথা। তাই হয়েছে। আর এখানে যদি 10 ভ্যালু আসে তাহলে আরো বেশি। 10 ভ্যালু হুবারে যখন আমি দিচ্ছি অবজেক্ট গুলো চলে যাচ্ছে, ঠিক আছে? রিপিটেশনটা আস্তে আস্তে কি বাড়ছে না? যত ভ্যালু বাড়বে রিপিটেশনটা বাড়বে, 50 পর্যন্ত প্রপার হইতে থাকবে, 50 দিলে পরে থেকে আবার কমতে থাকবে। বর্ডারের মধ্যে হচ্ছে। আচ্ছা, তাহলে বর্ডার ইমেজটা, বর্ডার উইডথটা এবং বর্ডার নিয়ে যে বিষয়গুলো সেটা আমরা একটু দেখার চেষ্টা করলাম। বর্ডার স্টাইল আছে, বর্ডার কালার আছে, আমরা কিন্তু আলাদা আলাদা কালার, আলাদা আলাদা স্টাইল, আলাদা আলাদা ইমেজ আপনি সেট করতে পারেন। এবার ফন্ট নিয়ে কিছুটা কথা বলবো। ফন্ট আমি দুইটা ফন্ট আমাদের প্রজেক্টের মধ্যে রাখছি। ফন্ট গুলো যদি দেখি, ডেমিয়ন রেগুলার, ফেন্সি টাইপের ফন্ট, ঠিক আছে? ডেমিয়ন রেগুলার এটা, আরেকটা আছে মন্টেস রেগুলার, এটাও একটু ফেন্সি টাইপেরই ফন্ট। তো যে কোনো একটাকে আমরা যদি ইউজ করতে চাই, যা করতে হয় আর কি, @font page এর মাধ্যমে ফন্টটাকে কালেক্ট করে নিতে হয়। একদম শুরুতে আমরা আমাদের CSS ফাইলের শুরুতে অ্যাড সাইন দিয়ে ফন্ট পেজ, এক্সটার্নাল ফন্ট, আমরা যখন ফন্ট নরমালি কি হয়, ফন্ট ফ্যামিলি, আমি যদি এখান থেকে আসি, এটা পরে নিচ্ছি, আমাদের ফন্ট ফ্যামিলি নিয়ে একটু আগে কথা বলি। বাই ডিফল্ট আমাদের ফন্ট টেক্সট যে ফন্ট গুলো একটু খেয়াল করেন, এটা সেরিফ বা সান্স সেরিফ হয়। সেরিফ বা সান্স সেরিফ হয়।
বাট আমরা যদি এখান থেকে ফন্ট ফ্যামিলিটা সেট করে দেই, ফন্টের ক্লাসে যাই, যে ফন্ট ফ্যামিলিটা সেট করে দেই। ফন্ট ফ্যামিলিতে আমি যদি বলি কার্সিভ, এটা কিন্তু একটু দেখতে ডিফারেন্ট টাইপের ফন্ট। চেক করেন না, আমাদের লেখাগুলো একটু অন্যরকম হয়ে গেছে না, কার্সিভ ফন্টে এসেছে। ফন্টের এখানে সাইজও আছে। আমি যদি বলি, এটা তো ফন্টের ফ্যামিলি বলা হচ্ছে, যদি শুধু ফন্ট বলি সেক্ষেত্রে কি হয় একটু খেয়াল করেন। শুধু ফন্ট বললে ফার্স্টে আসে কি ফন্টের ওয়েট, আমি বলছি বোল্ড। তারপরে যদি স্পেস দিয়ে আমি কন্ট্রোল স্পেস দিই, আমাকে কোনো সাজেশন যদিও দিচ্ছে না, আলাদা আলাদা করে আমি করতে পারি। আমি যদি বলি ফন্টের ফ্যামিলি, ফন্ট ফ্যামিলিতে আমি সেট করছি হচ্ছে কার্সিভ। সো আমি আমার যে ডিফল্ট ফন্ট ফ্যামিলি আছে, কি কি ফন্ট ফ্যামিলি আছে সেটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি। কি কি আছে? কার্সিভ, ফ্যান্টাসি, ইনিশিয়াল, মোনোস্কোপ, সান সেরিফ, সেরিফ, রাইট? এগুলো হচ্ছে সিএসএস ডিফল্ট ফন্ট। এছাড়া আমরা যদি এক্সটার্নাল ফন্ট ওয়েব থেকে ডাউনলোড করে এনে আমরা আমাদের ওয়েব পেজের মধ্যে ইউজ করতে চাই, নরমালি আপনারা যখন সুন্দর ওয়েব পেজ ডিজাইন করবেন, অবশ্যই আপনাকে কিন্তু ফন্ট ফ্যামিলি বা পারচেজ করা ফন্ট ইউজ করতে হবে ওয়েব পেজটাকে যদি অনেক সুন্দর দেখাতে হয়। কন্টেন্টের লেখাগুলো একদম ঝকঝকে দেখায়, একদম সুন্দর করে লেটার বাই লেটার প্রত্যেকের মধ্যে গ্যাপ থাকে। সুন্দর ফন্ট না হলে কিন্তু আপনি এভাবে অত সুন্দর ওয়েবসাইটে কিন্তু পাবেন না। এই যে প্রথম আলোতে আপনি লেখাগুলো পড়বেন, প্রথম আলো কোথায়, টেক্সট গুলো, আর এর টেক্সটের মধ্যে পার্থক্য আছে। এটা ডিফল্ট ফন্ট। এই যে টেক্সট গুলো তারা ইউজ করেছে, ফন্টের ফ্যামিলি যেটা ইউজ করেছে, এটা ডিফল্ট ফন্ট। বাট এরা ফন্ট গুলো ছোট হলে অনেক ক্লিয়ার ফন্ট, খেয়াল করেছেন? সেই ফন্ট গুলো পারচেজ ফন্ট, আর এই ফন্ট গুলো কিন্তু ডিফল্ট ফন্ট। হ্যাঁ, বাংলার যে সুদামি ফন্ট আছে বা অন্যান্য ফন্ট আছে, এই ফন্ট গুলো কিন্তু সেটা এখান থেকে ইউজ করা হয়েছে। সো ওই ফন্ট চেঞ্জ থেকে কিন্তু সাইট কোয়ালিটিও চেঞ্জ হয়ে যায়। এবং লেখাগুলো যদি সুন্দর করে বোঝা না যায় তাহলে আমাদের সাইটের কোয়ালিটিও ডিক্রিজ করে। সেই কারণে এক্সটার্নাল ফন্ট আপনাকে, হ্যাঁ, সার্ভারেও থাকতে পারে, আমাদের ফোল্ডারেও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা দুই ভাবে হয়, একটা হচ্ছে মেশিনের ফন্টে মেশিন থেকে নেয়, আর একটা হচ্ছে সিস্টেম থেকে নেয়। আমরা যেটা শিখছি সেটা হচ্ছে যে মেশিনে থাকতে হবে না, ওই ফন্টটা সে আমাদের সোর্স কোড থেকে নিয়ে নেবে। আরেকটা কি ইউআরএল থেকে নেওয়া যায়। গুগল ফন্টের একটা ডিরেক্টরি আছে, গুগল ফন্টের ইউআরএলটা ইউজ করলে আমরা ওই ফন্টটাকে ইউজ করতে পারি, দেখিয়ে দিতে পারি। অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখবেন যে সাইটটা লোড হচ্ছে বাট নিচ দিয়ে গুগল ফন্টের ইউআরএলটা লোডিং দেখাচ্ছে, তার মানে ওই সাইটটা হয়তো অনেক বেশি গুগল ফন্ট ইউজ করেছে। গুগল থেকে কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয়, গুগলের ফন্ট কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখবো আর কি। বাট আমি একটা ফন্ট ডাউনলোড করে রেখেছি, গুগল থেকেই ডাউনলোড করে রেখেছি, ডোমেইন রেগুলার আর মন্টেজ রেগুলার নামে। আমার ডে 6 ফোল্ডারের মধ্যে ফন্ট নামে আছে। যেটা এখন করছি সেটা হচ্ছে এরকম, আমি @frontpage বলে মন্টেজ রেগুলার যে ফন্টটাকে সোর্স থেকে ইউআরএল এর মাধ্যমে নিয়ে আসি, আর ফন্ট ফ্যামিলিতে তার নাম দিয়েছি কি মন্টেজ। এটা TTF বলা হয়, ট্রু টাইপ ফাইল। ট্রু টাইপ ফাইল এটা সবগুলো ব্রাউজারই অলমোস্ট সাপোর্ট করে। পুরনো ব্রাউজার গুলোতে কিছুটা সমস্যা দেখা যায়, বাট অন্যান্য সকল নতুন ব্রাউজার এবং অন্যান্য সবগুলো ব্রাউজারে এই ফন্টটা সাপোর্ট করে। আর স্পেসিফিক করে যদি আপনি ব্রাউজারের জন্য সাপোর্ট করাতে চান, WAF নামে একটা এক্সটেনশন আছে, WOF নামে একটা এক্সটেনশন আছে সেটা, অথবা ETO নামে এক্সটেনশন আছে ফন্টের, সেটাকে আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে, কার জন্য? ব্রাউজারের জন্য। বা TDF এখন জেনারেল সবগুলো ব্রাউজারই সাপোর্ট করে ট্রু টাইপ ফাইলটাকে। এখন আমি এই মন্টেজটাকে যদি আমাদের ফন্ট ফ্যামিলির মধ্যে নিয়ে যাই,
তাহলে একটু চেক করি যে আমরা এটা এখান থেকে আমাদের ব্রাউজারে যাই। এই তো আমাদের ফন্টটা কিন্তু কাজ করেছে, খেয়াল করেছেন? এখন ফন্টটা সাইজে ছোট আর কি। আমি যদি বলি ফন্ট সাইজ 24 পিক্সেল, এবার বোঝা যাচ্ছে। ফন্টটাকে লোড করতে হবে অ্যাট ফন্ট পেজ, তারপরে ফ্যামিলির মধ্যে কি নামে থাকবে সেটা, আর সোর্স থেকে বলে দিতে হবে ফন্টটা কোথায় আছে। আপনারা এই কোডটা দেখবেন, ফন্টটা ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা গুগল ফন্টে যান, শুধু গুগল লিখেই সার্চ দেন, এই যে google.com/font, এখান থেকে গিয়ে আপনি ফন্ট ডাউনলোড করতে পারেন। ওয়েবসাইটটাতে যাচ্ছি, google.com/fonts। সার্কেল অ্যাড করে নিতে হবে। তাহলে আমি একবারে বেশ কিছু ফন্ট ডাউনলোড করতে চাচ্ছি। একটাও নেওয়া যায়, একাধিকও নেওয়া যায়। আমি লোডিং দেখাই যে কোন ফন্ট গুলো আসছে, কিভাবে ডাউনলোড করবেন। একটু ডিফারেন্ট টাইপের না হলে, এই যে এটা একটু ডিফারেন্ট টাইপের ফন্ট, বোঝা যাচ্ছে যে এটা ডিফারেন্ট ফন্ট। আমি এটাকে অ্যাড টু সার্কেল করছি, ঠিক আছে। এরপর এই যে ডাউনলোড লিংক আছে না, উপরে রাইট টপ কর্নারে, আমি ডাউনলোডে যাচ্ছি। আমাকে জিপ ফাইল বলছে, স্কাই ফন্ট বলছে, আমি জিপ ফোল্ডার আকারে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এই ডাউনলোড হয়ে গেছে। অনেকগুলো এই ফোল্ডারের মধ্যে চলে যাবে, আমি সার্কেল অ্যাড করে ডাউনলোড দিব। তো আমি ফোল্ডারটাতে যাচ্ছি, এই যে ফোল্ডারটা, ডাউনলোড ফোল্ডারের মধ্যেই আমাদের শো ইন্ট্রো লাইট, এই ফন্টটা চলে আসছে। এই যে পিডিএফ ফাইল, শ্যাডোজ ইন্ট্রো লাইট, যে কোনো নাম ইউজ করতে পারেন, আপনার নামও ইউজ করতে পারেন। সোর্স থেকে দেখেন, আমি এটাকে লোড দিয়ে দিলাম, ডাউনলোড করেছি না, নাম কি শ্যাডোজ ইন্ট্রো লাইট। আমি এটাকে আমার এই যে @frontpage এর মধ্যে নিয়ে যাচ্ছি, শ্যাডোজ ইন্ট্রো লাইট। আর আমি ফন্টের মধ্যে এটাকে পাবো কিভাবে, আমি বলে দিচ্ছি লাইট নামে পাবো, ঠিক আছে। আমি এটাকে লাইট নামে পাবো। হ্যাঁ, আমি একাধিক ফন্ট ফেস করতে পারি, বেটার হচ্ছে এভাবে যাওয়া। ঠিক আছে, আমি যদি এই লাইট ফন্ট ফ্যামিলিটা মন্টেজের জায়গায় লাইট ইউজ করি, যেহেতু আমার লেখা এক জায়গাতেই আছে মেনু বাটনে, যে কোনো কিছু, ফন্টটা চেঞ্জ হয়ে গেছে না। আচ্ছা, আরেকটা কাজ করি, মন্টেজটা এখানে রাখি, আমি লাইটটা ইউজ করি সাইড বারে। আমাদের যে সাইড বার বানিয়েছিলাম না, মনে আছে? কোথায় যেন সাইড বার বানিয়েছিলাম, কোথায় বানিয়েছিলাম? এই যে রাইটের পরে H3 তে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখানে আমরা ফন্ট ফ্যামিলিটা যদি সেট করে দেই, লাইট, সো এটা কি মন্টেজ আর এটা লাইট। সো একাধিক ফন্ট আমি চাইলে ইউজ করতে পারি। সো আপনারা একটু ইউজ করেন, দুইটা ফন্ট ডাউনলোড করেন,
এবং এটা মেনুতে একটা ফন্ট দেন, সাইড বার মেনুতে আরেকটা ফন্ট। আপনি একটা পেন দেবেন, আপনি একটা পেন ড্রাইভ দেন, আমি কিছু ট্যাগ দিয়ে দেই, এটা নিয়ে আলোচনা করব। কিভাবে ইউআরএল এর মাধ্যমে ইউজ করব, এটা HTML ফাইলের সঙ্গে লিংক করতে হয়। HTML ফাইলের সঙ্গে লিংক করতে হলে HTML এর মাধ্যমে ইউজ করতে হয় কিভাবে সেটা দেখেন। সি অল স্টাইল এখানে দেওয়া আছে, আমি 2 নম্বর লিংকটাতে যাচ্ছি, যে কোনো একটা একটু ভেতরে যাই। হেল্পলাইন এখানে আছে, এখানে ফন্টের হেল্পলাইন আছে, যে কিভাবে আপনি কি কি ফন্ট কোন স্টাইলে আছে সেটা দেখা যাবে। আর এই যে এখান থেকে আপনি যদি যান, থার্ড যেটা, এইটা আমাকে লিংক করতে হবে। এই লিংকটা আপনারা HTML এ পেস্ট করবেন, আর ফন্ট ফ্যামিলি যখন ইউজ করবেন তখন এই নামটা ইউজ করতে হবে। ঠিক আছে, আমি যদি রুট থেকে কল করি, হ্যাঁ, যে আমি একটা ফ্যামিলি ইউজ করছি, বাট ফন্টটাকে আমি ডাউনলোড করে ফোল্ডারে রাখছি না, আমি ডাউনলোড করে ফোল্ডারের মধ্যে রাখছি না, সরাসরি গুগল থেকে আমি ইউজ করব, তখন HTML ফাইলের সঙ্গে এই লিংকটা পেস্ট করে দিতে হবে। হ্যাঁ, সরাসরি কপি করে পেস্ট করে দেবেন। আর নেম ইউজ করবেন এটা, এই যে ফ্যামিলির পরে এটা, এই যে এখানে বলা আছে যে আপনি কিভাবে ইউজ করবেন, ফন্ট ফ্যামিলিতে কিভাবে ইউজ করবেন। হ্যাঁ, লিংকটা রাখবেন HTML ফাইলে হেডারের মধ্যে, আর ফন্টটা ইউজ করবেন এই যে ফ্যামিলি ইকুয়াল এর পরে যেটা লেখা আছে সেটা, স্পেস দিয়ে আপনি কমা দিতে পারেন, কমা দিয়ে কার্সিভ সেন্সরিভ এটা লিখে রাখতে পারেন। যদি কখনো ইন্টারনেট না থাকে ওটা তো পাবে না, লাইভ ইউআরএল পাবে, ইন্টারনেট না থাকলে তখন যেন কার্সিভটা পেয়ে যায়, শরীফ বা সেন্সরিভ পেয়ে যায়। বোঝা যাচ্ছে? এখন আসি অ্যাডভান্টেজ কোনটাতে বেশি। এই ফন্ট গুলো প্রতিনিয়ত আপডেট হয়, যারা ফন্ট ফ্যামিলি গুলো সাবমিট করে অথবা গুগল নিজে যেগুলো বানিয়েছে সেগুলো কি তারা প্রতিনিয়ত আপডেট করছে না, আরো সুন্দর করছে, সেই সুন্দরটাকে পাওয়া যায়, মানে লাইভ আপডেট থেকে আপনি লাইভ থেকেই নিয়ে নিচ্ছেন, সেক্ষেত্রে ওটার অ্যাডভান্টেজ বেশি। আর আমি যেটা ডাউনলোড করে নিচ্ছি ওটার আপডেট আর আমার কাছে থাকছে না। এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে কি, যে লাইভ ইউআরএল থেকে নিলে ইন্টারনেট না থাকলে দেখা যায় না, 1 নম্বর ডিসঅ্যাডভান্টেজ, যে ফন্ট ফ্যামিলিটা আপনি পাবেন না। 2 নম্বরটা হচ্ছে যে স্লো হয়ে যায় সাইটটা, যেহেতু ভিন্ন সাইট থেকে লোড হয়ে আসে, এই কারণে আমার ওয়েব পেজটা কিছুটা স্লো হয়ে যায় যদি আপনি গুগল থেকে ফন্ট ইউআরএল ইউজ করেন। ইউআরএল সমস্যা বলতে আপনি সবসময় তো ভ্যালিডেশনে যাবেন না, বাট পারফেকশনের দিকে যদি যান বা সাইট স্পিডের দিকে যান তখন আপনি ওইটাকেই আগে প্রায়োরিটি দেবেন। ফন্ট পেজই ইউজ করবেন অলওয়েজ। হ্যাঁ, ওটা ফাস্টার আর এটা স্লো প্রসেস। শুধু গুগল কেন, এরকম ফন্ট রিলেটেড ওয়েবসাইট আছে নাম্বার অফ, 1000 অফ ফন্টস আছে, সেখান থেকে আপনি ইউজ করতে পারেন। সবচেয়ে রিলায়েবল কে? গুগল। গুগল ফন্টসটা সবচেয়ে রিলায়েবল। HTML টা আপনারা সবাই পেয়েছেন? HTML ইম্পর্টেন্ট ট্যাগস নামে একটা ফোল্ডার শেয়ার করা হয়েছে, সবাই এটা কালেক্ট করেন। আমি করছে, সার্চ করে দেখতে পারেন। এখানে এটা তো আপনি ইউআরএল সোর্স থেকে যখন দিচ্ছেন এই পাথটা অ্যাবসলিউট হতে হবে, বাট এই নামটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু।
নিজস্ব। হ্যাঁ, SWF ফাইলটা কি? শক ওয়েব ফাইল, এটা হচ্ছে ফ্ল্যাশ ফাইল, ফ্ল্যাশ।
আই থিঙ্ক পেয়েছেন, সাউন্ড শুনে মনে হচ্ছে। আচ্ছা, এখন আমি ওই ফন্ট গুলো নিয়ে কিছুটা আলোচনা করব, ট্যাগ গুলো নিয়ে কিছুটা আলোচনা করব। ট্যাগ আলোচনার শুরুতেই এগুলো HTML5 এর নতুন ট্যাগ, যার ইউজ কিছু কিছু জায়গাতে হওয়া শুরু হয়েছে, যেহেতু সবগুলো ব্রাউজার সমানভাবে সাপোর্ট করে না। সবগুলো ব্রাউজার সমানভাবে সাপোর্ট করে না, এই কারণে এখনো সবগুলো ট্যাগের ইউজ ঠিক সেভাবে দেখা যায় না। বাট তিনটা ট্যাগ অনেক আগ থেকে ইউজ হচ্ছে, ভিডিও, অডিও, এমবেড, রাইট? এবং এই তিনটা ট্যাগ বেশ পাওয়ারফুল এবং ওয়েব পেজ গুলোকে অনেক লাইট ওয়েট করতে সাহায্য করেছে। বিশেষ করে কোনো ওয়েব পেজে যখন আপনারা ভিডিও প্লে করেন, আগে যেটা করা হতো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ইউটিউবের কোডকে এমবেড করে বসানো হতো, রাইট? বাট এখন আপনি আপনার সোর্সেই ভিডিওটা রেখে HTML ট্যাগের মাধ্যমে সেটাকে রান করাতে পারছেন। অডিও এবং ফ্ল্যাশ ফাইলের ক্ষেত্রেও বিষয়টা এখন HTML ট্যাগ দিয়েই কন্ট্রোল করা যায়। আগে যেটা করা হতো এমবেড এর মাধ্যমে, জাভাস্ক্রিপ্ট দিয়ে এমবেড করা হতো, ফ্ল্যাশ প্লেয়ারের মাধ্যমে সেটাকে রান করা হতো। ফ্ল্যাশ প্লেয়ার যদি না থাকে তখন কিন্তু অডিও, ভিডিও বা ফ্ল্যাশ ফাইল কোনোটাই ভিজিবল হতো না। অনেক সময় একটা এক্সাম্পল যদি দেই, এখন যদি আমি লাইক একটা ওয়েবসাইটে যাই, এখানে অনেক ফ্ল্যাশ ফাইল আছে, রাইট সাইড বার বা লেফট এর দিকে যে অ্যাডস গুলো বা নিচের দিকে যে অ্যাড গুলো দেখা যায়, এগুলো কিন্তু চট করে চলে আসলে একবারেই। এর আগে অনেকদিন আগে থেকে যদি আপনারা এটা দেখতে থাকেন, সেক্ষেত্রে দেখতেন যেন আগে টেক্সট গুলো আসে, তারপরে এই অ্যাড গুলো পিট পিট করে যেরকম তারা জ্বলে না সেরকম আসে, মানে একের পর এক একটা আসে। এই অ্যাড গুলো ফ্ল্যাশ ছিল এবং তখন এমবেড ট্যাগ দিয়ে ইউজ করে করা হতো। কি সবগুলো একবারে এক্সিকিউট হতো না, রাইট? একটার পর একটা এক্সিকিউট হতো এবং এই পেজটা লোড হতে অনেক সময় নিত। এখন এটা করা হচ্ছে কি HTML এর এমবেড ট্যাগের মাধ্যমে, এবং সবগুলো ফাইল শক ওয়েব ফাইল, ফ্ল্যাশ ফাইল। এই যে অ্যানিমেশন হচ্ছে না, অ্যানিমেশন গুলো করা হয়েছে কি ফ্ল্যাশ দিয়ে। তারপর একটা ফাইল রেডি করা হয়েছে শক ওয়েব ফাইল, এবং শক ওয়েব ফাইলটা HTML ট্যাগের সোর্স আকারে দেখিয়ে দিলে সেটাকে তখন এখানে নিয়ে আসতে পারছে। আলাদা করে ফ্ল্যাশ প্লেয়ারের বা জাভাস্ক্রিপ্টকে এমবেড করার প্রয়োজন পড়ছে না এখানে। তার মানে আমার পেজগুলোকে অনেক বেশি লাইট ওয়েট করা যাচ্ছে এখন, রাইট? এবং করা হয়েছে। না, দরকার নেই। এখন আমি সিরিয়ালি বিষয়গুলো দেখার চেষ্টা করবো। স্টিকি অ্যাকচুয়ালি এখন আর ইউজ হয় না, এটা ইয়েতে আছে। আমি যদি কিছু ট্যাগ নিয়ে কথা বলি, এমবেড ট্যাগ আছে, আর্টিকেল ট্যাগ আছে, অডিও ট্যাগ আছে, আমার ভিডিও ট্যাগ আছে। আমি ডাটা ফাইল রিলেটেড ট্যাগ গুলো নিয়ে যদি কথা বলতে চাই, প্রথমে ভিডিও ট্যাগটা নিয়ে আলোচনা করি। ভিডিও, কয়েক ধরনের ভিডিও ফাইল আমার HTML ট্যাগ রান করাতে পারে। এর মধ্যে ওয়েবএম, MP4, OGG অন্যতম। অ্যাকচুয়ালি এই তিনটাকেই সাপোর্ট করে। আর অনেক ফাইল আছে না, FLV ফাইল, AVI ফাইল, অনেক ফরম্যাটের ফাইল কিন্তু থাকে। বাট HTML এর যে ভিডিও ট্যাগটা আছে, দুইটা ট্যাগ নিয়ে একটা আউটপুট তৈরি হয়। ভিডিও ট্যাগ, যার উইডথ বলা হয়, হাইট বলা হয়, এবং কন্ট্রোলস, যে প্লে বাটন, সাউন্ড বাটন, ফুল স্ক্রিন বাটন, এগুলো এই ট্যাগের মাধ্যমে আসে। আমার অ্যাট্রিবিউটটার নাম কি? কন্ট্রোলস। আর সোর্স এর মধ্যে বলে দিতে হয় যে আমার ফাইলটা কোথায় আছে, রাইট? ফাইলটা কোথায় আছে আর টাইপটা কি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ফাইলের টাইপটা কি? ফাইলের টাইপটা যদি হয় ভিডিও জিগমো লাইক ওয়েবএম ফাইল, তাহলে ফাইলের টাইপটা হচ্ছে ভিডিও স্ল্যাশ ওয়েবএম। এখন আমি
লার্ন HTML এ যাচ্ছি। এই যে HTML ট্যাগ লিস্টে যাচ্ছি। ট্যাগ লিস্টের মধ্যে আমি যদি আমার ভিডিও ট্যাগটাতে যাই, এটা 5 নিউ, যেগুলো নিউ ট্যাগ একটু খেয়াল করেন, আমি ট্যাগ লিস্ট বের করেছি এবং ট্যাগ লিস্টের মধ্যে যার পাশে 5 লেখা রয়েছে সেগুলোকে নিউ ট্যাগ বলা হচ্ছে, আর বাকি ট্যাগ গুলো সব কি পুরনো ট্যাগ। সো নিউ ট্যাগ গুলোর মধ্যে আমি যদি ভিডিও ট্যাগটাতে যাই, ভিডিও ট্যাগটার ক্ষেত্রে এখানে আমি যে জিনিসটা দেখাতে এসেছি সেটা হচ্ছে যে কি কি ধরনের ফাইল সাপোর্ট করে, MP4, WebM আর OGG। MP4 সাপোর্ট করছে কে ইন্টারনেট এক্সপ্লোরার, WebM মানে WebM এবং OGG ফাইল কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট করে না। তার মানে আমি যখন WebM দিয়ে এক্সাম্পলটা বানিয়েছি, ওই ফাইলটা যদি আপনি ব্রাউজার আই ব্রাউজারে রান করান কাজ করবে না, বাট অন্যান্য সকল ব্রাউজারেই কাজ করবে। WebM টা কাজ করবে কার জন্য? ক্রমে, সাফারিতে, সরি অপেরাতে, ফায়ারফক্সে আর গুগল ক্রমে। সাফারি আর ইন্টারনেট এক্সপ্লোরারে সেটা সাপোর্ট করবে না। আবার OGG যে ফরম্যাটটা সেটাও কিন্তু একই অবস্থা, বাট আমি যদি দুইটা ফরম্যাট নেই লাইক MP4 সবগুলোতে সাপোর্ট করে, খেয়াল করেছেন? সো MP4 WebM, MP4 অথবা OGG এই দুইটা ফরম্যাট, লাইক এখানে মিনিমাম কয়টা সোর্স দিতে হয় বা কয়টা ফরম্যাট দিতে হয়? দুইটা, রাইট? এখন যদিও লেটেস্ট ব্রাউজার গুলো, লেটেস্ট সকল ব্রাউজারই MP4 সাপোর্ট করে, তার মানে আমি যদি ওয়েবে সাপোর্টেড কোনো ভিডিও ফাইল পড়তে চাই, সেক্ষেত্রে ফাইলের কনভার্সন রেট কি হবে বা ফাইলের ফরম্যাট কি হবে? MP4, তাহলে সবগুলো ব্রাউজারই সাপোর্ট করবে। আর যদি পুরনো ব্রাউজার সহ সবগুলো সাপোর্ট করাতে চাই, MP4 এর সাথে OGG অথবা MP4 এর সাথে WebM ইউজ করতে হবে। একই ফাইলে দুইটা ফরম্যাট, বোঝা যাচ্ছে? এখন কোন ফরম্যাটের জন্য কি টাইপ, এই ওয়েবে কিন্তু এখানে সুন্দর করে বলা আছে কোন ফাইলের জন্য কি টাইপ। আমি যদি টাইপ ঠিকঠাক মতো না দেই, আমার ফাইল আছে, সোর্স পাথও ঠিক আছে, টাইপ দেই নাই, ব্রাউজার সাপোর্ট করে না। টাইপ আমাকে সুন্দর করে মেনশন করতে হবে। সো আমার কাছে একটা ফাইল আছে, আমার কাছে একটা যে ভিডিওস ফোল্ডারের মধ্যে একটা ফাইল আছে জিগমো.ওয়েবএম, এটা একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ফাইল। আমি যখন ভিডিও ফাইলটা থেকে পাথ দেখাচ্ছি, পাথটা আমি বলছি ভিডিওস এর মধ্যে এই ফাইলটা জিগমো.ওয়েবএম। সো উইডথটা হবে 320, হাইটটা হবে 240 আর কন্ট্রোলসটা থাকবে। সো আমি যদি আমার এই HTML এর ভিডিও ফাইলটাকে রান করি, ঠিক আছে, প্লেয়ার আসছে না, প্লে বাটন আসছে, সাউন্ড বাটন আসছে, ফুল স্ক্রিন আসছে, এটা কন্ট্রোলের জন্য। আমি যখন প্লে করছি, প্লে হচ্ছে, রাইট? আমার একটা ভিডিও ফাইল প্লে হচ্ছে, ছোট্ট একটা ভিডিও ফাইল 5 সেকেন্ডের। রাইট? ছোট্ট একটা ভিডিও ফাইল, এটা খুব দ্রুত রান করবে। যদি আমি এটাকে ফ্ল্যাশ দিয়ে এমবেড করে নিতাম, ওই যে বাফারিং করে তারপরে লোড হতো, লাইক ইন্টারনেটে যখন আপনি ভিডিও গুলো দেখবেন, এখনকার দিনে অনেক ওয়েবসাইট আছে যে খুব দ্রুত ভিডিও গুলো কিন্তু রান করে, শুধু HTML ফরম্যাটে কনভার্সন করে করার কারণেই এটাকে এত দ্রুত রান করানো সম্ভব হচ্ছে। তার মানে আপনি যখন কোনো লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেই লাইভ স্ট্রিমিংটাকে তারা কনভার্ট করে দিচ্ছে MP4 এ অথবা WebM এ অথবা OGG ফরম্যাটে, তারপর ওটাকে রান করে দেওয়া হচ্ছে। সেটা বোঝা যাচ্ছে? আচ্ছা, আর এদের সাইজও কমে যায়। একটা 5 সেকেন্ডের OGG ফাইল আর একটা 5 সেকেন্ডের FLV ফাইলের মধ্যে সাইজের ডিফারেন্স আছে বেশ ভালো, বাট MP4 একটু জায়গা বেশি নেয়, কারণ MP4 এর ইমেজ কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি বেটার হয় অন্যান্য ফরম্যাটের চাইতে। FLV বেস্ট, FLV ফরম্যাটের ভিডিও কোয়ালিটি সবচেয়ে ভালো, রাইট? তারপরে যদি ধরা হয় যে কোন ফাইল ফরম্যাট, আমি বলবো যে MP4। FLV লাইভে সাপোর্ট করে না, ব্রাউজারে সাপোর্ট করে না। সো আপনারা ম্যাক্সিমাম কেসে যেটা দিয়ে ইউজ করার চেষ্টা করবেন সেটা হচ্ছে কি MP4। আর ওয়ার্স্ট কেসে যদি
পুরোনো ব্রাউজার গুলোতে সাপোর্ট দিতে হয়, সেক্ষেত্রে তার সাথে প্যারালাল ওজিজি অথবা ওয়েবএম ইউজ করতে হবে। ঠিক আছে, আর এই কন্ট্রোল গুলো একটু খেয়াল করেন, আমি যদি কন্ট্রোলস প্রপার্টিটা বাদ দিয়ে দেই, আমার কিন্তু কন্ট্রোল প্লেয়ারটা নেই, রান করানোই ডিফিকাল্ট হচ্ছে, আমি রান করাতে পারছি না। বাট আমি যদি মজিলা ব্রাউজারে যাই, স্টিল একই অবস্থা, প্লেয়ারই আমি প্লে করতে পারছি না। সো কন্ট্রোলস দিলে কি হবে, কন্ট্রোল প্লেয়ারটা চলে আসবে, এই যেটাকে রান করানো যাচ্ছে, এখন প্লে করানো যাবে। আচ্ছা, আর এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে, যদি লুপ বলি, অ্যাট্রিবিউটের ভ্যালুটা আছে কিনা আমি চেক করে দেখি, রান করছি, তাই না? সে লুপ আকারে সে রান করছে। এবার যদি আমি বলি যে লুপে পড়ে গেছে, কিন্তু না, লুপে পড়ে গেছে। এবার যদি আমি বলি যে অটোপ্লে, আসার সাথে সাথে রান হয়ে যাবে, টেস্টটাতে আসার সাথে সাথে রান হবে, আমাকে প্লেয়ার বাটনে কিন্তু প্লে করতে হচ্ছে না। এগুলো আমি লিখছি কি অ্যাট্রিবিউটের নাম। এখন আমরা ওই ওয়েবসাইটটাতে যদি যাই, W3 স্কুলসে, এই ওয়েবসাইটটার মধ্যে অ্যাট্রিবিউট গুলো বলা আছে, অটোপ্লে, কন্ট্রোলস, হাইড, লুপ, মিউট, পোস্টাল, প্রিলোড, সোর্স। আরেকটা ওই যে আরেকটা ভিডিও ছিল, ওই আপনার মাউস পয়েন্টারটা নিয়ে যাওয়ার পরে ঘুরে তারপরে লোড ওইটা ফ্ল্যাশ প্লেয়ার, ঠিক আছে, ওটা ফ্ল্যাশ প্লেয়ার ছিল। লাইভ ইউআরএল ব্যবহার করে দেখতে পারেন, স্ট্রিমিং করবে, কাজ করবে, যেহেতু সোর্স কাজ করবে। এটা তিনটা ডিফারেন্ট ফাইল ফরম্যাট, MP3 যেরকম অডিওতে, MP4 ভিডিওর জন্য, এমনকি ভিডিওর জন্য ওয়েবএম, ওজিজি। এটা ফাইলের ফরম্যাট, কিভাবে ফাইলগুলো সে সিস্টেমে গুছিয়ে রাখবে। এক একজন এক এক ফরম্যাটে রান করে না, লাইক আমার মিডিয়া প্লেয়ার আর জেট অডিও দুইটা ডিফারেন্ট প্লেয়ার, বাট সব ধরনের ফাইলই তো সে সাপোর্ট করে। ঠিক তেমনই ফাইলেরও ফরম্যাট আছে। আমার হার্ড ড্রাইভেরও কি ফ্যাট সিস্টেম আছে না, NTFS আছে আর FAT32 আছে, ঠিক তেমন ফরম্যাটের নাম, যে কোন ফরম্যাটে ফাইলগুলো রাখবে। ডেফিনেটলি MP4, কারণ সবগুলো ব্রাউজারই সাপোর্ট করে MP4, বাট আপনি যদি পুরনো নতুন সব ব্রাউজার সাপোর্ট করাতে চান, MP4 এর সাথে ওয়েবএম অথবা ওজিজি যে কোনো একটা রাখতে হবে। তাহলে এখানে মানে ভিডিও যে সামান্য কয়টা দেখাবে, একটাই দেখাবে। ফার্স্ট ইউআরএল যদি আমি পেয়ে যাই, তাহলে আমি এখানে দুইটা ইউআরএল ইউজ করেছি, ঠিক আছে, আমি বলছি এটা MP4। আমার লিস্টিং যেভাবেই হোক, আমার ব্রাউজার যদি এই লিস্ট অনুযায়ী, আমার ব্রাউজার ওয়েবএম সাপোর্ট করে, MP4 ও সাপোর্ট করে, সে রান করে দেবে কোনটা, ওয়েবএম ফার্স্ট এটা। টাইপটা তো চেঞ্জ করে দিতে। হ্যাঁ, ডেফিনেটলি আমার টাইপটা চেঞ্জ করতে হবে, MP দেখে আসতে হবে যে আমার এই টাইপটা আমি ঠিকমতো লিখছি কিনা। আর MP4 এর জন্য ভিডিও স্ল্যাশ MP4, হ্যাঁ, আলাদা ফাইল, ডেফিনেটলি দুটো আলাদা ফাইল, একটা ওয়েবএম ফাইল, একটা MP4 ফাইল, দুইটা ফাইলই রাখতে হবে সোর্স ফোল্ডার। বাট আমার সাপোর্ট তো আরেকটা প্রবলেম, যদি আমার ওয়েবএম সাপোর্ট না করে MP4 সাপোর্ট করবে, MP4 সাপোর্ট না করলে ওয়েবএম। আমার জায়গার চাইতে আমি কোনটা চিন্তা বেশি করব, যেন ম্যাক্সিমাম পার্সন আমার পেজটা দেখতে পায়। হ্যাঁ, না, আপনি তো সরাসরি ফাইলটা দিচ্ছেন এবং ফাইলের পাথটা দিচ্ছেন, এখানে তো আর কোনো অপশনই নাই। পাথটা চেঞ্জ করতে হবে, তো ফাইলটাও আমাকে MP4 থেকে ওয়েবএম এ মানে কনভার্ট করতে হবে। হ্যাঁ, ফাইলটাই কি ফরম্যাটে থাকবে? ফাইলটা দুইটা ফরম্যাটে থাকবে, শুধুমাত্র এখানে এখানে কেন থাকবে, এই ফোল্ডারের মধ্যে আপনাকে রাখতে হবে। আমি তো জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, আপনাকে এই ফাইলটা ডেফিনেটলি এই ফোল্ডারে রাখতে হবে।
ভিডিও আপনার কনভার্টার আছে না, অনেক কনভার্টার আছে না, যে আপনি এমপি4 তুলে দিলে ওয়েবে বা ওজিজি সে কনভার্ট করে দেবে, সেই কনভার্টার দিয়ে আপনাকে কনভার্ট করে নিতে হবে। আপনার কাছে এভিআই আছে, আপনি কনভার্ট করে নিচ্ছেন দুইটা ফরম্যাটে, তারপরে আপনি সোর্স ফোল্ডারে রেখে এচটিএমএল কোড দিয়ে পাথ দেখিয়ে দিচ্ছেন, দুইটা ফাইলই আছে। অনলাইনে ডাইরেক্ট কনভার্ট করার কোনো সিস্টেম আছে? নাই, ওটা করতে হলে সার্ভার ল্যাঙ্গুয়েজ লাগে, থার্ড পার্টি এক্সটেনশন টুল ইউজ করতে হবে, দেন পসিবল। দেখা যায় যে অনেক সাইট আছে যেগুলো ইউজাররা ইচ্ছা করে ভিডিও আপলোড করে দিতে পারে, সব ইউজাররা তার এপিআই আপলোড করে না, এপিআই আপলোড তাকে হচ্ছে সাপোর্টেড বলে দিতে হবে, আটকে দিতে হবে যে ফরম্যাট সাপোর্ট করবে না। দুই ভাবে করা যায়, তাকে আটকে দিয়ে প্রপার ওয়েতে আপলোড করাতে হবে, আর দুই হচ্ছে কনভার্ট করে নিতে হবে। কনভার্সনের জন্য সার্ভার ল্যাঙ্গুয়েজ লাগে, এইচটিএমএল পারবে না, এইচটিএমএল নিজে দিয়ে তো আপলোডও করা যায় না। আমরা শোনা এরকম ভিডিও এমপি3 বা ডাব্লিউএমভি এরকম ফরম্যাটের ভিডিও দেখা যায়। ডাব্লিউএমভি এই ফরম্যাটগুলো যায় কনভার্ট করা আমরা কি কনভার্ট করব না, সাপোর্ট করবে না তো। আমাকে এখানে কি বলা হচ্ছে, এখানে আমাকে বলা হচ্ছে যে এই তিনটা ফরম্যাটই সাপোর্ট করবে, এর বাইরে সাপোর্টই করবে না। ওটা যদি কনভার্ট করে না হয়, হ্যাঁ করবেন না তো, আপনাকে ইউজ করতে হলে ফার্স্ট রুলস কি, কনভার্ট করে নিতে হবে। কনভার্সন না হলে তো এইচটিএমএল এর দোষ নাই, দোষ কার? কনভার্সন হচ্ছে না, যে করতে পারছে না তার দোষ, তাই না? আমরা করছি কি এইচটিএমএল এর, সো কনভার্ট করা যায়, অনেক টুলই আছে যার মাধ্যমে আপনি ফাইল কনভার্ট করতে পারেন। ইউটিউবে ডাউনলোড করি তখন আমরা বিভিন্ন ফরম্যাট এই ফরম্যাট ডাউনলোড মানে ফরম্যাটে ডাউনলোড মানে যদি আপনার এই তিনটা ফরম্যাটের একটা থাকে তো আপনার লাকি, তাই না? আপনি আর কনভার্সন করতে হচ্ছে না, আপনি লাকি যে আপনি পেয়ে যাচ্ছেন। একটা ফাইল আছে আমি একটা ভিডিও মানে আমরা একটা অনেকগুলো ফরম্যাটে ডেফিনেটলি ডাউনলোড ওরা কনভার্ট করে দেয়, কারণ এটা ডেফিনেটলি ওরা ডাইনামিক ওয়েবসাইট, ওর ভিতরে আমি তো বলছি যে আপনাকে যদি আপনি স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ সার্ভার ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, আপনি আপলোড পিরিয়ডে ওই ফাইলটাকে কনভার্ট করে নিতে পারেন। আমরা এটা দিয়ে দিতে পারবো, হ্যাঁ পারবেন, কনভার্সন আছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল ভিডিওর জন্য। অডিওর জন্য সেম থিং, অডিওর জন্য আপনি সিমিলার ভাবেই এই আউটপুট গুলো দেখতে পাবেন আর কি, যে ভিডিও ফাইল যেভাবে রান করছে, এটা অটোপ্লে রয়ে গেছে তাই না? অটোপ্লে থাকার কারণে অটোমেটিক লোড দেওয়ার সঙ্গে সঙ্গে রান হয়ে যাচ্ছে। সো ভিডিওটা দেখলাম, এরপরে আসি অডিওতে। অডিওতে একই কথা, অডিও ট্যাগ অটো প্লে বলা হচ্ছে যে অটোমেটিক প্লে করবে। আমি যদি বলি কন্ট্রোলস বলি, অটো প্লে বলছি না, আমি ফাইল বলছি হর্স ওজিজি, হর্স এমপি3। এই ভিডিওর মতোই যেখানেও তিনটা ফরম্যাটই সাপোর্ট করে, আমার কাছে অডিও ফোল্ডারের মধ্যে একটা ফাইল একটা ওজিজি আছে, আমার ওজিজি সাপোর্ট, ব্রাউজার মোজিলা যদি ওজিজি সাপোর্ট করে বা ব্রাউজার ক্রম যদি ওজিজি সাপোর্ট করে তাহলে এটা রান করে যাবে। সো অডিও ট্যাগটা যদি আমি রান করাই, দেখেন আমার প্লেয়ারটা আসছে, আমি রান করলে আউটপুটটা দেখতে পাচ্ছি, এটা 1 সেকেন্ডের একটা অডিও ফাইল। সো কন্ট্রোলস দিলে কন্ট্রোলসটা চলে আসে। এখন আমি বলছি আমি ইচ্ছে করে আমার ফাইল আছে ওজিজি একটা ফরম্যাট, আমি বলেছি এমপি3, তার মানে আমি যদি এখানে যাই এই W3 স্কুলস এর ট্যাগ গুলোতে যাই, অডিওতে যাচ্ছি, অডিওর বেলায় একই কথা যে আপনি যদি এমপি3 ইউজ করেন সব ব্রাউজার সাপোর্ট করবে, ওয়েব WAV ইউজ করলে 4টা ব্রাউজার সাপোর্ট করবে আই ছাড়া, আর ওজিজি ইউজ করলে আপনার আই সাফারি ছাড়া 3টা ব্রাউজার সাপোর্ট করবে। সো আমার জন্য সবচেয়ে হেল্পফুল কোনটা? এমপি3 দিলেই সব ব্রাউজার সাপোর্ট করে যাবে। এখন আমি যদি এমপি3 দেই, টাইপটা কি হবে? অডিও এমপিইজি, রাইট? এটা কিন্তু খেয়াল রাখবেন, অডিও এমপিইজি ইউজ করতে হচ্ছে। আমার কাছে আছে ওজিজি ফরম্যাট, সো আমি এই horse.ogg নামে একটা ফাইল আমি ডাউনলোড করে রেখেছিলাম এবং এটার পাথ আমি শুধু দেখিয়ে দিয়েছি সোর্স আকারে এবং টাইপটা
শো করছে। সো এখানে কন্ট্রোল প্লেয়ারটাও আসছে আমার। কন্ট্রোলটা যদি আমি না দেই, একটু খেয়াল করেন, আমি যদি কন্ট্রোলটা না দেই, কন্ট্রোল প্লেয়ারটা যদি না দেই, সেক্ষেত্রে আমার ওই পুরো কন্ট্রোলটাই ডিসপ্লে হবে না। আমি রান করাবো কি করে? সেক্ষেত্রে আমাকে বাধ্য হয়ে কি করতে হবে, যদি এরকম কিছু করতে চাই যে ব্যাকগ্রাউন্ডে রান হবে, একটা অডিও রান করবে ব্যাকগ্রাউন্ডে। সো হ্যাঁ, এখানেও লুপ আছে, উনি চালাতে পারেন। অনেক সাইটে গেলে কি সং হয় না, ব্যাকগ্রাউন্ড সং চলে, তো এভাবেই চালানো হয়। ডিওর করে শোনানোর জন্য, শোনো এবার, তাই না? ওকে মাইন্ড না দিয়ে কোনো একটা কথা বাইর করতে হবে, ওকে এই জায়গায় বেঁধে রেখে সাউন্ডটা অটোপ্লে দিয়ে রিপিট করে দিতে হবে, আধা ঘন্টা পর ঠিকই বলে দেবে। আচ্ছা, অডিও বিষয়টা বোঝা যাচ্ছে যে আমরা অডিও প্লে করতে পারি। এবার আসি এমবেড। এটা ফাইল ওরিয়েন্টেড, তিন ধরনের ফাইল, অডিও, ভিডিও আর শকওয়েভ ফাইল, SWF। এমবেডটা একটা সিম্পল সোর্সের মধ্যে শুধু ফাইলের পাথটা বলতে হয়, উইথ হাইট বলে দিলেই চলে। হ্যাঁ, আমি যদি উইথ হাইট সেট করে দিতে চাই ওই ফ্ল্যাশ ফাইলের, লাইক আমি 100 পিক্সেল বা 1000 পিক্সেল বলছি, আমি 100 পিক্সেল আর হাইট বলছি 50 পিক্সেল, ছোট্ট ইমেজ আকারে রান করবে। আমার একটা শকওয়েভ ফাইল এখানে আছে। এটা ফ্ল্যাশ ফাইল রান করানোর জন্য। আমরা ফ্ল্যাশে কি একটা অ্যানিমেটেড ফাইল তৈরি করতে পারি এবং ওটাকে প্লেবল ফাইলটাকে কি বলা হয়, SWF ফাইল, তাই না? শকওয়েভ ফাইল। ফ্ল্যাশ প্লেয়ার দিয়ে আমি যদি এটাকে, মনে করেন আমি জাভা দিয়ে কোনো একটা সফটওয়্যার বানালাম, এটাকে এক্সিকিউটেবল ফাইল তৈরি করা যায়, ডটনেটে কি এক্সিকিউটেবল ফাইল তৈরি করা যায়, তেমন ফ্ল্যাশেও কি, ফ্ল্যাশে একটা প্রজেক্ট তৈরি করলাম, ওটা আমি একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করলাম, ফাইলটার ফরম্যাট হবে কি, SWF। এখন এই SWF ফাইলটাকে যদি আমি রান করাতে চাই HTML এর একটা নতুন ট্যাগের সাথে, ট্যাগের নাম কি, এমবেড। একটা ফোল্ডারে রেখে পাথটা দেখিয়ে দিলেই হবে। তার উইথ আর হাইটও আমি চাইলে সেট করতে পারি। তো আমার কাছে একটা bio.swf আছে, এটাকে একটু রান করে দিচ্ছি। যে ছোট্ট একটা ফাইল হিসেবে সে রান করেছে। বড় করব, দেখেন চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ কিন্তু আসছে, মানে আমি বড় করে দিচ্ছি। SWF ফাইলের ফাইল কোয়ালিটি অনেক ভালো হয়। তো দেখেন ফেটে যায় নাই কিন্তু ছোট্ট ফাইলটা, বাট আমি কিন্তু ফেটে যাচ্ছে না। না, বড়টাকে ছোট নয়, কোয়ালিটি ছোট ফাইলই, বড়গুলো আরো বড় করা যায়, রেজুলেশন হাই রেজুলেশনে থাকে, কমানো যায়, বাড়ানো যায়। SWF ফাইলটা কি দিয়ে তৈরি করা? ফ্ল্যাশ দিয়ে, ফ্ল্যাশ দিয়ে। না, এই জন্যই তো ফ্ল্যাশ SWF ফাইল আমরা যদি ইউজ করি ডেফিনেটলি কমবে, যদি আমি ফ্ল্যাশ প্লেয়ারের মাধ্যমে এমবেড করে তাহলে অনেকটাই কমে যাবে, অনেক স্লো হয়ে যাবে ওয়েব পেজ। বাট শকওয়েভ ফাইল যদি আমার এমবেড ট্যাগের মাধ্যমে রান করে তাহলে ডিরেক্ট ফাইল আকারে রান করবে, সো এটাতে কোনো প্রবলেমই হবে না। ফ্ল্যাশ আকারে, ফ্ল্যাশের নাম শুনেছেন না, অ্যাডোব ফ্ল্যাশ। অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার না, অ্যাডোব ফ্ল্যাশ নামে একটা কি টুলই আছে। যেমন অ্যাডোব ফটোশপ আছে না, যেখানে ওয়েব ডিজাইন করা যায়, ইলাস্ট্রেটর আছে ওয়েব ডিজাইন করা যায়, তেমন কি অ্যাডোব ফ্ল্যাশ আছে, এখানে কি আপনি অ্যানিমেশন করতে পারেন। এই যে মুভি ট্রেলো গুলো কিভাবে হয়, এই যে 30 সেকেন্ড ট্রেলো, 45 সেকেন্ড ট্রেলো, এই যে সাউন্ড ইফেক্ট বা ট্রেলো গুলো হয়, যে ছোট ছোট করে কাট এন্ড পেস্ট করে করে একটার সঙ্গে একটা মিক্স করা হয়, ওর সঙ্গে অ্যানিমেশন দেওয়া হয়, ফেড ইফেক্ট দেওয়া হয়, শ্যাডো ইফেক্ট দেওয়া হয়। ফ্ল্যাশ ফাইল গুলো কিভাবে তৈরি হয়, একটা ফ্ল্যাশ 30 সেকেন্ডের একটা ফ্ল্যাশ, ওটাকে কি বলা হয়, ট্রেলো গুলোর প্রাইস কত জানেন, পার সেকেন্ডের জন্য বড় বড় কোম্পানি গুলো একদম পারফেক্টলি করতে গিয়ে পার সেকেন্ডের জন্য 1000 করে চার্জ করে। আমাদের দেশে যদি হয় টাকা, আমাদের দেশে যে ট্রেলো গুলো বের হয় না, ইন্ডিয়ান যে ট্রেলো গুলো হয়, ওই 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 কাজগুলো আমাদের দেশে একটা কোম্পানি করে থাকে পার সেকেন্ডের জন্য। আমরা মানে ভিডিওটা কতটুকু হবে, ফ্ল্যাশ ট্রেলোটা কতটুকু হবে, কত সেকেন্ডের হবে,
এটা বানিয়ে দেওয়ার জন্য পার সেকেন্ডে চার্জ হয়, বুঝতে পেরেছেন? ফ্ল্যাশ দিয়ে বানানো হয়, এটা একটা সফটওয়্যার। এমবেড ট্যাগ দিয়ে শুধু SWF রান করা যাবে, আর SWF ফাইল বানাতে গেলে ফ্ল্যাশ, আপনারা ফ্ল্যাশ অ্যাডোবের অ্যাডোব CS6 এই সফটওয়্যারটা কিনবেন, কিনে ইনস্টল করবেন সবাই। 6 সিসি ইউজ করি, 6.5 সিসি ইউজ করি। সিসি আসে, সিসি ইউজ করে ওর মধ্যে তো আছে। এগুলো আপনি একটা ভিডিও দেখলেই পেরে যাবেন যে কিভাবে মাল্টিপল ইমেজ কি একটার পর একটা আসবে। আপনি একটা ইউটিউবে গিয়ে ভিডিও দেখেন, ফ্ল্যাশ রান করান, 2-3টা ইমেজ পিকচার দেন, ফ্রেমিং সেট করেন, রেডি করেন ফাইল, হয়ে যাবে একটা শর্টকাট। জটিল না। হ্যাঁ, এই যে অ্যাড গুলো, এই যে কোথায় যেন দেখালাম, এই যে এখানে সবগুলো অ্যাড এই ফ্ল্যাশ পায়, ফ্ল্যাশ দিয়ে তৈরি করে। বাট ওই যে এমবেড দিয়ে করা যায়, এই জন্য খুব দ্রুত রান করছে। ভারী হলে তো লোডিং টাইম নেই, সোর্সের মধ্যেই আছে। ব্রাউজারে তো এখন সব ব্রাউজারে ফ্ল্যাশ ফাইল থাকে, হ্যাঁ ফ্ল্যাশ না, জিআইএফ পিএনজি, জিআইএফ এ হয়, অ্যানিমেটেড হয়, জিআইএফ ইমেজ ফাইল আর কি। পিএনজি ফাইল হয় না, জিআইএফ এটা ফটোশপ দিয়ে হয়। পিএনজি তো স্টিল ইমেজ, জিআইএফ দিয়ে অ্যানিমেটেড হয়। আপনি এখান থেকে দেখেন যে তারা এমবেড ইউজ করেছে। আমি যদি জাস্ট দুইটাকে সিলেক্ট করি, তিনটাকে সিলেক্ট করেছি, ঠিক আছে, 4টা 5টা অনেকগুলো সিলেক্ট হয়ে গেছে, কি করি, সব সিলেক্ট হয়ে গেছে। অটো সিলেক্ট হয়ে গেছে, একটার সাথে আরেকটা রিলেটেড। এই যে ফাতি হয়ে গেছে, যাই হোক আমি একটু দেখ, কই সোর্স কোথায়? ইনস্পেক্ট এলিমেন্ট নিচে ইনস্পেক্ট এলিমেন্ট। পুরো একটা ডিপ দিয়ে একটা এমবেড করতে আছে না, একটা দিয়ে করা হয়, ইন্ডিভিজুয়াল এমবেড আছে। এগুলো সব ডিপ ডিপ ফাইল, ওই যে জিপ ফাইল সব জিআইএফ, কোন এই ব্যানার নাসির, হ্যাঁ 230 এটা জিআইএফ ফাইল। আমি এখানে প্রচুর এমবেড আছে, একটু দেখাই, পুরো পেজেরই সোর্স। চেঞ্জ করেছি, এখন মনে হয় সবগুলা করে আনলাইটওয়েট করার জন্য জিপ ফাইলটা কি পুরোটা ফটোশপে তৈরি করা যায়? হ্যাঁ এটা চেঞ্জ করে ফেলেছে, সব জিআইএফ এ করে ফেলেছে, জিপ অ্যানিমেটর আছে। আগে এটা ছিল কি এমবেড ট্যাগ দিয়ে, আরো লাইট ওয়েট করেছে। আমি যখন প্রথম দেখতাম তখন ছিল হলো ওই যে জাভাস্ক্রিপ্ট, না এমবেড ছিল, তারপরে এমবেড ছিল, এখন জিআইএফ। অ্যানিমেটর আছে, অথবা গ্রাফিক করে পরে হয়তো দিতে কনভার্ট করতে এখানেও নাই, ছিল প্রথম আলোতেও ছিল এমবেড ট্যাগ, ইউজ করছে। যাই হোক
আচ্ছা, এবার আসছি আর্টিকেল ট্যাগটায়। আর্টিকেল ট্যাগটা আপনি ইউজ করবেন কখন? আর্টিকেল ট্যাগটা ইউজ করবেন কন্টেন্টের মধ্যে যখন আর্টিকেল ইউজ হচ্ছে। মনে করেন কোনো আর্টিকেল আপনি তৈরি করেছেন কন্টেন্টের মধ্যে, এটা আলাদা করে কোনো বিশেষত্ব নেই। আমি যদি আর্টিকেল ট্যাগের মধ্যে অনেক কিছু লিখি, স্পেশাল কোনো ইফেক্ট দিতে পারে না। হ্যাঁ, এমবেড আর্টিকেল না, আপনি পিডিএফ সাপোর্ট করাবেন, পিডিএফ ফাইলটা তো আপনি বাদ দিয়ে দিলে ক্লিক করলে এমনি ব্রাউজার পিডিএফ সাপোর্ট করে। একটা জিনিস খেয়াল করেন, আমি আর্টিকেল নিয়ে আলোচনা করছি। আর্টিকেল ট্যাগটা স্পেশাল কোনো বিহেভিয়ার নেই, বাট আর্টিকেল ট্যাগটা কিভাবে ইউজ হয়, আমি যদি কোনো একটা সাইটের কন্টেন্ট গুলো ইন্টারনেট দ্রুত এত ফাস্টার কেন? অনেক বেড়ে গেছে। কয়েক হাজারে দাঁড়াবে আমার দেশে। যেভাবে ভূমিকম্প হলো, এই যে দেখেন, সবাই একটু খেয়াল করেন, আমি বলবো যে এই অংশটা হচ্ছে আমার আর্টিকেল সেগমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আর্টিকেল সেগমেন্ট। এই অংশটার মধ্যে যদি আমি স্পেশাল কোনো কিছু দিতে চাই, আর্টিকেল নামে আমি ক্লাস লিখতে পারি, রাইট? আর্টিকেলের মধ্যে হেডার, আর্টিকেলের মধ্যে প্যারাগ্রাফ, আর্টিকেলের মধ্যে ছোট ছোট কন্টেন্ট ট্যাগ থাকতে পারে। আমার একটা পেজের ভেতরে একটা আর্টিকেল দেখতে কেমন হবে সেটা আমি ট্যাগের নামে সিএসএস দিয়ে করতে পারি। তার মানে যখন আমি কোনো কন্টেন্ট দিব একটা পেজের ভেতরে, সেই কন্টেন্ট গুলো রাখবো কার মধ্যে? এইচটিএমএল এর ট্যাগ আর্টিকেলের মধ্যে। যেমন হেডার, সেকশন, এসাইড, ফুটার এর স্পেশাল বিহেভিয়ার নেই, শুধু বসাতে হয় জায়গা মতো। ঠিক একইভাবে আর্টিকেল ট্যাগটাকেও সেকশনের মধ্যে যখন আমি কন্টেন্ট লিখবো সেই এরিয়াতে আর্টিকেল নামে একটা ট্যাগ ইউজ করতে হয়। আমি যদি কোনো সিএসএস লিখতে চাই বা ওভারঅল কোনো একটা প্রপার্টির ভিতরে অ্যাপ্লাই করতে চাই, তো সিএসএস এর একটা ক্লাস আর্টিকেল হিসেবে লিখেই কিন্তু সেটা অ্যাপ্লাই করে দিতে পারি। বোঝা যাচ্ছে? অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি যদি আর্টিকেল ট্যাগ আছে, আর্টিকেল ট্যাগের ভেতরে আমি কন্টেন্ট লিখেছি, কন্টেন্ট গুলোর মধ্যে আমি কোনো একটা প্রপার্টি অ্যাড করতে চাই, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চাই, প্রত্যেকটা মানে হেডার ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ বা অন্যান্য যত ট্যাগই ইউজ হোক না কেন, তাদের ফন্ট ফ্যামিলি আমি চেঞ্জ করতে চাচ্ছি। সো আর্টিকেলের উপরে ফন্ট ফ্যামিলি কি, আর্টিকেল ক্লাস আকারে আমি যদি ফন্ট ফ্যামিলি দিয়ে দেই, ওই আর্টিকেলের মধ্যে যারা আছে সবাই সেটা পেয়ে যাবে। যেমন বডিতে দিলে কি বডির সবাই পায়, আমি আর্টিকেলে দিলে কি আর্টিকেলের সবাই পাবে। করতে পারতেন, বাট এখন কি হয়েছে, এইচটিএমএল চাচ্ছে যে স্পেসিফিক করতে সবকিছুকে। আমার আমার হেডার ট্যাগ, আমার নেভিগেশন ট্যাগ, আমার ফুটার ট্যাগ, আমার এসআই ট্যাগ, সেকশন ট্যাগ কেন এসেছে? অ্যাপ্রোপ্রিয়েট এরিয়া বোঝানোর জন্য যে কোন ট্যাগটা কোথায় ইউজ হবে, রাইট? এই জন্যই স্পেশাল বিহেভিয়ার নেই, বাট ট্যাগ আকারে ভাগ করে ফেলেছে। এরপরে দুটো ইম্পর্টেন্ট ট্যাগ নিয়ে কথা বলবো।
ডিটেলস আর ডাটা লিস্ট। ডিটেলস ট্যাগটা সব ব্রাউজার সাপোর্ট করে না। ওকে, ডিটেলস ট্যাগটা সব ব্রাউজার কিন্তু সাপোর্ট করে না। দুইটা ট্যাগ নিয়ে হয়, ডিটেলস আর সামারি। ওকে, আমি যদি এটাকে ডিটেলস ট্যাগটা নিয়ে কথা বলি, এটা ক্রম ব্রাউজার সাপোর্ট করে। সামারির মধ্যে যেটা লেখা থাকবে, সামারিতে যেটা লেখা থাকবে সেটা প্রথমত দেখা যাবে, আর এরপরে ডিটেলস এর মধ্যে এর আন্ডারে যা লেখা থাকবে সব হাইড অবস্থায় থাকবে। আমি যখন আমার সামারির উপরে ক্লিক করব তখন ওই ডিটেলটা শো করবে, আবার যখন ক্লিক করব তখন সেটা আবার হাইড হয়ে যাবে। বাট আমি যদি এখন এটাকে আমি আমার মোজিলা ব্রাউজারে সাপোর্ট করাতে চাই, মানে মোজিলা ব্রাউজারে দেখতে চাই, দেখেন সাপোর্ট করে নাই, এটা হাইডও হচ্ছে না আবার ডিটেইলেও যাচ্ছে না। তার মানে এটা একটা বেশ পাওয়ারফুল হওয়া সত্ত্বেও আমি কিন্তু সব জায়গায় এটাকে ইউজ করতে পারছি না। ক্লিয়ার? সো আমি যদি দেখতে চাই যে কোন কোন ব্রাউজার এটা সাপোর্ট করবে, কোন ব্রাউজার এটা সাপোর্ট করবে না, কোন কোন ব্রাউজার সাপোর্ট করবে, কোন কোন ব্রাউজার সাপোর্ট করবে না, সেটা আমরা কিন্তু চাইলে W3 Schools থেকে চেক করে আসতে পারি। আমার যেহেতু W3 Schools-টা খোলা আছে, আমি ডিটেইলসে যাচ্ছি। মোজিলা আর আইতে সাপোর্ট করে না, ক্রম, সাফারি, অপেরাতে সাপোর্ট করে। বলা আছে নট সাপোর্টেড। ডেভেলপ করতে জাভাস্ক্রিপ্ট ইউজ করে করতে পারে। এখন বলি যে কেন সাপোর্ট করছে না, ব্রাউজার গুলো বাধ্য না যে HTML এর যে ট্যাগ দেবে সেটাই আমরা সাপোর্ট করব, কারণ এই ট্যাগ গুলো তৈরি করছে কি W3 অর্গানাইজেশন, আর প্লে হচ্ছে কার মধ্যে এসে, ব্রাউজার গুলোর মধ্যে। ব্রাউজার চাইলে সেটা ইউজ করতে পারে, না চাইলে এটা ইউজ করতে পারে না। যেহেতু পলিসির মধ্যে হয়তো আছে যে তারা যে পারবে না এটা কিন্তু না, তারা সবই পারবে। তাদের হয়তো পলিসিতে কোনো একটা জায়গাতে আটকে যাচ্ছে, হয়তোবা মজিলা তার কোনো একটা অ্যাডন এর মাধ্যমে এই কাজগুলো করে থাকে। অ্যাডন গুলো ডোনেট করে থাকে কাকে? ব্রাউজারকে। ব্রাউজার কি ফ্রি না? কোম্পানি টিকে আছে কি করে? ডোনেশনের মাধ্যমে। ডোনেট যারা করছে তাদের অ্যাডন গুলো হয়তো এইসব কাজগুলোতে হেল্প করছে। তো যদি ব্রাউজার সেটাকে সাপোর্ট দিয়ে দেয়, অ্যাডন গুলোর সঙ্গে কি তাদের সম্পর্ক থাকলো না, তার টাকা পয়সা পাবে না। সেটা বোঝা যাচ্ছে। এই কারণেই 2007 এ HTML5 আসার পরেও এই যে এখন কত 15, তারপরেও কি 30 নিউ ট্যাগস এর কোন ব্রাউজারই সবগুলো ট্যাগ সাপোর্ট করে না। কপিরাইট ইস্যু আছে, কপিরাইটের বিভিন্ন ইস্যুর কারণে আটকে আছে। বাট মিনি ব্রাউজার যেগুলো আছে, মোবাইল ভার্সন, সব ব্রাউজারের কি মোবাইল ভার্সন আছে না, মোবাইল ভার্সন গুলো আবার সব ট্যাগ সাপোর্ট করে। অ্যাপস ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে অ্যাপস গুলো আমার ট্যাবলেট মেশিন বা মোবাইলে চলে, সেখানে কিন্তু সকল HTML5 এবং সকল CSS3 সাপোর্ট করে সবগুলো ব্রাউজার। বলে ওপেন আর ক্লোজ, আপনি যদি ডিফল্ট ওপেন করে রাখতে চান, ঠিক আছে, ব্রাউজার এত স্লো হয়ে গেল। তো সাপোর্টই করলো না। ডিটেইলস ওপেন, ট্রু, অ্যাট্রিবিউট ওপেন, অন ডিটেইলস, ডেটা লিস্ট, ব্যাড ফেল। সরি, ওপেন ইকুয়াল ওপেন, অথবা আমি ওপেন ইকুয়াল ট্রু, অথবা আমি শুধু ওপেন লিখলে হবে। হ্যাঁ, ওপেন এবং ওপেন। দেখেন আমি যদি এখানে যাই, সরাসরি ওপেনে যাচ্ছে, আপনি ওপেনে দেখতে চাচ্ছেন, ক্লিক করলে সেটা হাইড হয়ে যাচ্ছে। ওপেন করাতে চান যে সরাসরি ডিটেইল দেখবে, ক্লিক করলে হাইড হবে। আর যদি আপনি ওপেন না লিখেন, প্রথমে কি হবে, হাইড অবস্থায় থাকবে, আপনি ক্লিক করলে ডিটেইলে যাবে।
ক্লোজ হিসেবে কাজ করছে। সো দুইটা ট্যাগ ওপেন আর কি ডেটা লিস্ট মানে ডিটেইলস আর কি সামারি, দুইটা ডিফারেন্ট ট্যাগের মাধ্যমে একটা নির্দিষ্ট আউটপুট হচ্ছে। এবার ডেটা লিস্ট, এটা অত্যন্ত ইন্টারেস্টিং ট্যাগ, যদিও সবগুলো ব্রাউজার এটাকে সাপোর্ট করে না। আমি যদি দেখি যে ডেটা লিস্ট ট্যাগটাকে কোন কোন ব্রাউজার সাপোর্ট করছে, সাফারি কি স্টিল সাপোর্ট করছে না। বাট এই ডেটা লিস্ট ট্যাগের একটা বিশেষত্ব আছে যে আপনার একটা ইনপুট বক্স আছে আর আপনি ডেটা লিস্ট ট্যাগের আইডির মধ্যে একটা আইডি লিখেছেন, ওইটাকে লিস্ট আকারে ইনপুটের মধ্যে কল করেছেন, আর এখানে নাম্বার অফ অপশন আপনি তৈরি করে রেখেছেন, রাইট? এগুলো সব কি এই পর্যন্ত আমি ব্রাউজারের নাম বলছি, আর এগুলো আমি স্পেসিফিক কারো একজনের নাম দিয়ে রেখেছি। তো আমি যদি ডেটা লিস্ট ট্যাগটাকে আউটপুটে দেখতে চাই, একটা ইনপুট বক্স এসেছে, আমি যদি বলি এ ফায়ারফক্স, রাইট, আই অপেরা সাজেশন, ড্রপ ডাউন নাই কিন্তু, এই যে আমি যদি বলি এখানে যাচ্ছি সবই দেখতে পাচ্ছি, রাইট? আগে যদি স্যার আমরা অ্যাড্রেস দিয়ে যে সাজেশন বক্স তৈরি করতে ওইটা আগে যদি ডেটাগুলো নিয়ে আসি ওখানে সেভ করে রাখা যায় সাজেশন ওইরকমই ওই সুবিধাটা পাওয়া যাবে। এটা আমি পিএসপি দিয়েই করা যায়, ঠিক আছে? কারণ এটা কি আমি লাইক হ্যাঁ আপনি অ্যাঙ্গুলার দিয়েছে তো ওখানে অ্যাজাক্সই কাজ করে, মানে অ্যাজাক্সই কাজ করে, বাট ওখানে যে আপনি অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে যে আমরা এই অ্যাজাক্স শিখবো আর কি, কিভাবে অ্যাজাক্স সাজেশন আসে বা অ্যাজাক্স এর মাধ্যমে আমি সার্ভার স্ক্রিপ্টিং সার্ভারে ঢুকতে পারি। বাট এই কাজটা এখন লাইক আমি যখন একটা পেজ লোড করছি পিএসপি এর মাধ্যমে ডাটা তুলে এনে কি এখানে লিস্ট আকারে প্রিন্ট করে রাখতে পারি, ডেটাবেজের ডাটা এখানে আমি লিস্ট করে রাখতে পারি, আর তখন এখানে কোনো কিছু লিখলেই কি সেটা সাজেশন আকারে আমাকে লিস্টে এবিসিডি কেন? এই যে আমার লিস্টের নাম কি, লিস্টের আইডি কি এবিসিডি, যদি আপনার নাম হতো আমি এখানে লিখতাম কি ভ্যালু হবে কি এইগুলো, এই যে এই লিস্টটা এটা কিন্তু নতুন এসেছে, এই যে আইকন না, আর ক্লিক করলে সাজেশন ড্রপ ডাউন দেখাচ্ছে, এটা নতুন এসেছে, এখন ড্রপ ডাউনের মতো সাইন আসতো না, বোঝা যাচ্ছে ডেটা লিস্ট? সেটা অত্যন্ত হ্যাঁ ইন্টারেস্টিং এবং পাওয়ারফুল। আরেকটা ট্যাগ আমরা আসি ফিগার, ফিগারটাকে ফিগার ক্যাপশন আসছে আর কি। সো ফিগার ক্যাপশনটা একটু বলি যে লাইক আমি খুব ইমেজের কাছাকাছি, ইমেজের ইমিডিয়েটলি উপরে বা ইমেজের ইমিডিয়েটলি নিচে যদি কোনো লেখা লিখতে চাই সেটা করাটা কিন্তু বা করতে পারাটা কঠিন, একদম এক্স্যাক্টলি ইমেজের নিচ দিয়েই লেখাটা আসছে। এটা করতে হলে আমি সিএসএস এর মাধ্যমে দুটো ডিভ আলাদা করে একটা ডিভে ইমেজ দিয়ে আরেকটা ডিভে টেক্সট লিখে ফন্টটাকে উপরে তুলে এই কাজগুলো করতে হতো, এটা ডিফিকাল্ট ছিল আর কি। বাট আমি যখন ইমেজ দিব আর ফিগার ক্যাপশন লিখবো অটোমেটিক এসে তার নিচেই আমি যদি ফিগার ক্যাপশন উপরে লিখি তার উপরে লেখাটা সরাসরি চলে আসবে। অ্যাডজাস্টমেন্টের কাজটা কে করে দিচ্ছে? এইচটিএমএল ই করে দিচ্ছে। কোন ইমেজটাকে সবাই সাপোর্ট করবে? হ্যাঁ কোন ইমেজের জন্য? এই যে উপরে একটা ইমেজ ট্যাগ দিয়েছি, আমি ইমেজ দিয়ে দিব এবং তার ক্যাপশন নিচে লিখে দিব, আবার সব জিনিসটাকে ফিগারের মধ্যে রাখতে হবে, পুরোটা জিনিসটাকে ফিগারের মধ্যে রাখতে হবে, ফিগারের মধ্যে রাখতে হবে ইমেজ, তারপরে ফিগার ক্যাপশন দিতে হবে, এখানে ক্যাপশন দিতে হচ্ছে। আমি যদি বলি ক্যাপশনটা উপরে দিকে দিব তাহলে এই লাইনটাকে কাট করে তুলে নিয়ে উপরে দিয়ে দিব, রাইট? সবকিছু ফিগারের মধ্যে থাকবে। সেখানে আমরা দেখলাম কয়টা, দুইটা ট্যাগ HTML5 এর। সবাই সাপোর্ট করবে, সব জায়গায় সাপোর্ট করে, ফিগার সব জায়গায় সাপোর্ট করে। এরপরে কি মার্ক ট্যাগ, একটু খেয়াল করেন যে অংশটুকু মার্ক ট্যাগের, এটা দেখিয়েছিলাম আমরা, তাই না? এটা দেখেছি। আর দুইটা ট্যাগ আছে মিটার আর প্রোগ্রেস, আমরা রিকোয়ার্ডও দেখেছিলাম, একটা কি ফিগারের মধ্যে ইনভার্ট ফিগারের মধ্যে থাকতে হবে, পুরোটা সবকিছু ফিগারের মধ্যে থাকতে হবে। মিটার আর প্রোগ্রেস আলোচনা করছি, মিটার এবং প্রোগ্রেস বেশ ইন্টারেস্টিং। লাইক আমি মিটার বলছি, মিটারের গিভেন ভ্যালু হচ্ছে 140, মিনিমাম ভ্যালু 100 আর ম্যাক্স ভ্যালু কত
150, তার মানে আমি যদি বলি যে 100 থেকে 150, 100 যদি হয় তাহলে 101 হলে 1 পয়েন্ট, আর 102 হলে 2 পয়েন্ট, এভাবে মানে 4 পয়েন্ট এভাবে যাবে। আর 150 হলে পুরোটা ভরাট দেখাবে। তো মিটারটা ক্লোজ করা হয়েছে। আমি যদি মিটার ট্যাগটাকে রান করি, মিটার মিটার মিটার, হ্যাঁ, এই যে একটু খেয়াল করেন, আমার এটাকে বলা হচ্ছে কত, মিনিমাম ভ্যালু কত 100, ম্যাক্সিমাম ভ্যালু কত 150, আমার ভ্যালু গিভেন ভ্যালু কত 140। সো আমি যদি রেশিও ক্যালকুলেট করি যে এটা আমার 100, এটা আমার কত 1, আমার যদি 140 দেই, ডেফিনেটলি এটা ভরাতি দেখাবে। 100 এর উপরে যাই দেবেন সে ফুলই দেখাবে। বাট আমি যদি ভ্যালু হিসেবে বলি 50, তাহলে কি 50% দেখাবে না? 50% আসে। হ্যাঁ, প্রোফাইলে যে ওডেক্সে দেখেন না যে এত পার্সেন্ট কমপ্লিট, এত পার্সেন্ট কমপ্লিট। প্রোফাইলে এই যে আমি বলে রেখেছিলাম মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু, আমি ডেটাবেস থেকে পাঠাচ্ছি তাকে, ডেটাবেস থেকে তাকে ভ্যালু পাঠাচ্ছি, তার ভ্যালু কত 60। হ্যাঁ, ফিল আপ করে আমি গিভেন ভ্যালু যা দিব তার উপর বেস করে কি হবে, আমার মিটারটা প্রোগ্রেস করবে। আমি মনে করি যে লাইক আমি যদি একটা স্কিল টেস্ট দিই, অথবা একটা প্রজেক্ট অ্যাড করি, অথবা কি একটা পোর্টফোলিও অ্যাড করি, আমার কি স্কিলের সাথে 10 করে যোগ হয় না? হ্যাঁ, ওডেক্সে, তার মানে ওটা দেওয়ার সাথে সাথে ডেটাবেসে 10 ভ্যালুটা ঢুকে যায়। আচ্ছা, এবার এখানে বলি মিটার 1 ভ্যালু কি 1 দেওয়া হয়েছে, এখানকার ভ্যালু ধরা হয় 0 থেকে 1 সলিড 100%। আমি যদি বলি 0.5, 50%। আমি যদি কোনো ভ্যালু না দেই, আমি মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু না দেই, তাহলে ধরে নিব 0 থেকে 1। হ্যাঁ, আমার গিভেন ভ্যালু কি হবে তখন 0 থেকে 1 এর মধ্যে ওঠানামা করবে, এর ভেতরে। মাঝখানে 50% দিয়েছে, এটা কি কাজ করছে? যদি ব্রাউজার মিটার ট্যাগ সাপোর্ট না করে 50% দেয়। এটা বহু পুরনো, লাইক 3 বছর 4 বছর আগের কথা, মিটার ট্যাগ সাপোর্ট করতো না, তখন তো আমাকে কিছু একটা দেখাতে হবে। ডেফিনেটলি এর জন্য কি লাগবে? সার্ভার ল্যাঙ্গুয়েজ। স্যার এটা কিন্তু আমি কি বললাম যে ভ্যালুদের পয়েন্ট থাকলে ওখানে একটু শো দিয়ে ওই শো দিলে হয়ে যাবে, যা পাঠিয়ে দেবেন তাই না। মিটারের এই মানে ইমেজ টিমেজ ডিজাইন চেঞ্জ করা যাবে। আপনি মিটারে সিএসএস বসাতে পারেন, আপনি বড় সরো করতে পারেন, বড় ছোট করতে পারেন, অন্য ডিজাইন কালার চেঞ্জ করতে পারেন, সবকিছুই করতে পারেন। আমরা অনেক জায়গায় লোডিং করতে তখন তো পার্সেন্টেজ থেকে 1 2 3 4 ওইটা প্রোগ্রেসের পরেরটাই আছে, ওইটা পরেরটাই। হ্যাঁ, এটা তো মিটার, এই যে প্রোগ্রেস নিচেরটাই সিমিলার। প্রোগ্রেস ভ্যালু কি 89, ম্যাক্স ভ্যালু কত 200, আমি ম্যাক্স ভ্যালু 100 বলছি, তাহলে মিনিমাম ভ্যালু কত 1, মিনিমাম ভ্যালু 1, আমি ভ্যালু বলছি 89, প্রোগ্রেস। মজিলাতে যাই, এখানে আর একটু সুন্দর করে দেয়, এই যে একটা শেড চলে যাচ্ছে না, চলে যাচ্ছে না, এটা হচ্ছে ভ্যালু। যখন আমি সার্ভার থেকে নিয়ে এসে আস্তে আস্তে কাউন্টারের মাধ্যমে বাড়াতে থাকবো 1 2 3 করে, ওটা আস্তে আস্তে করে প্রোগ্রেস হবে। ঠিক আছে, হ্যাঁ, আগাতে থাকবো। সবই ডাইনামিক করা যাবে যখন আমরা সার্ভার ল্যাঙ্গুয়েজ। তো সার্ভার ল্যাঙ্গুয়েজ পর্যন্ত আমরা যেন টিকে থাকি, বেঁচে থাকি। এছাড়া তো অন্য কিছু করতে পারে। কালকে জানা না, সুযোগ নেই। আমি বলি যে এখানে অস্থিরতায় ক্লাস অফ হওয়ার কোনো সুযোগ নেই, শুধু ছুটি।
ছুটিতেই অফ থাকবে। ছুটি বলতে সরকারি ছুটি বা এরকম হলিডে, লাইক মঙ্গলবারে ক্লাসটা অফ থাকবে, আপনাদের তো মঙ্গলবারে ক্লাস নাই, তো মঙ্গলবারে ক্লাসটা অফ থাকবে। আপনাদের যদি কোনো এই 3 মাসের মধ্যে কোনো একদিন সরকারি ছুটি পড়ে সেদিন অফ থাকবে, বাট ক্লাস কিন্তু 3 মাসই হবে। অন্যান্য জায়গায় কোর্স গুলোতে যেরকম বেসিসের রেগুলার কোর্স গুলোতে আমরা 30 সেশন করতে চাই, আমরা যদি 30 সেশন করতে যদি 14 মাস লেগে যায় তাও 30 সেশন করে সেরে দেবো। বাট এখানে আমাদের টাইম ফ্রেম সেট করা আছে 3 মান্থ, 3 মান্থের বেশি পার হবে। ক্লাস ক্যান্সেল হবে না যদি গভর্নমেন্ট হলিডে না পড়ে, হরতাল অবরোধের মধ্যে ক্লাস চলবে। রমজানেও নর্ম সমান ওয়েতে সমান ভাবেই ক্লাস, একই প্যাটার্নেই ক্লাস হবে, মানে টাইম ফ্রেমও চেঞ্জ হবে না। হ্যাঁ ওটা বলা আছে, ইফতারি নিজের পকেট থেকে করবে। না না ঈদের 24 দিন এপ্রিল মে রমজান অল্প কিছু পাওয়া যায়। আমি মনে করেন 10-15 আমাদের তো ঈদের আগে ছিল, কিছু কিছু দেখাবো পরে, ঈদের আগে যেটা ঈদের মার্কেট পার্ট হ্যাঁ যখন কাজ আগাবে, যখন টেমপ্লেট নিয়ে কাজ করবো তখন দেখাবো। যেহেতু অফিস থেকে আমাকে কিছু বলে নাই, বলেছে যে আমরা কালকে ডিসিশন দিব। না এখন আর দেখাচ্ছি না, দেখাবো। ঈদের পরে